ওয়ালাইকুম সালাম আসিফ। ওয়ালাইকুম সালাম। জান্নাত, তুমি আর কল করোনি? তুমি কি পরে সাবমিট করেছিলে পেপার? হ্যাঁ ম্যাম, আমার ওই যে আম্মুকে একটু হসপিটালে ম্যাম অ্যাডমিট করতে হয়েছে, তো আমি হচ্ছে হ্যাঁ, পরে ম্যাম একদম লাস্ট মোমেন্টে যখন 3 আওয়ার্স বাকি, আমি তো ছোট ছোট হ্যাঁ, করে হচ্ছে কিছু ড্র্যাগিং করেছিলাম। তো হ্যাঁ, পরে হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে আমি ফাইনালি একটা সিলেক্ট করে আমি হচ্ছে ওই সময় আমি সাবমিট করে দিয়েছি ম্যাম। এটার জন্য ম্যাম একটু খুব কথা ভালো বলতে করেছো, চেয়েছিলাম। মানে অ্যাটলাস দিয়েছো, খুব ভালো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ভেরি গুড। আর ম্যাম ওটার জন্য একটু কথা বলতে চাচ্ছিলাম, আমি একটু ক্লাস শেষে ম্যাম আপনার সাথে একটু কথা বলবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। না, এখানে আছি। মারিয়া, আমিনা, মৌমিতা, তানভীর, thanks for making it. I requested Asif to let you know. Rakib, Alicia, thanks for আসসালামু making it. হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আলাইকুম। একটু কম হয়ে গেছে না আলিশা? ওয়ালাইকুম সালাম। একটু টাইম কম হয়ে গেছে না, 35 মিনিটস? জি ম্যাম, আর একটু টাইম দিলে ভালো হতো। আচ্ছা, এমনি প্রশ্ন ঠিক ছিল না? জি ম্যাম, প্রশ্ন জি ম্যাম, কোশ্চেন ছিল। আচ্ছা, আচ্ছা। কুইজের প্রশ্নটা যেটা পেয়েছো, জাস্ট শুরুতেই বলে দিই, মানে সেকেন্ড কুইজ নিলে যেটা হতো, আমরা থিওরিজ অফ লার্নিং আর নিডস অ্যানালাইসিসের উপরে আরো দুটো প্রশ্নে হয়তো পরীক্ষা নিতাম। আর চারটা টপিকে, এই চারটা টপিকেই মানে ওভারঅল ইএসপি যা আছে ওখানে, মেটাফোরিক্যাল কনসেপ্ট অফ সিটি অফ ইএলটি, তারপরে আছে ইএলটি ট্রি, এই বেসিকটা আর কি। হ্যাঁ, ইজিপি ইএসপির মধ্যে ডিফারেন্স, হোয়াট মেড ইএসপি সো স্পেশাল অ্যান্ড ইফেক্টিভ, অথবা কোড করে একটু ইএসপি এনশিওরস ল্যাঙ্গুয়েজ টিচিং। হ্যাঁ, যে যে নর্মসগুলো আমরা আলোচনা করেছি, যে ইএসপি এনশিওরস ইকুইটি, ইকুয়ালিটি ইকুইটি গ্রাফ দেখিয়েছি আমরা না, ইত্যাদি, মানে ইএসপি সম্পর্কে এনিথিং, এবং বেসিক, বেসিক যেটা যা বললাম এতক্ষণ এটা, এবং বেসিক ইএসপির বেসিকটা একটু দেখবে। আমি আরেকটু হয়তো বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিব। হ্যাঁ, কিছু ভ্যারিয়েবল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিব আমি। তাহলে বেসিকটা ইএসপি সম্পর্কে, এটা হচ্ছে একটা একটা টপিক ওভারঅল। নাম্বার 2 হচ্ছে অরিজিনস অফ ইএসপি, নাম্বার 3 হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইএসপি, নাম্বার 4 হচ্ছে থিওরিজ অফ লার্নিং, নাম্বার 5 হচ্ছে নিডস অ্যানালাইসিস। আমরা যে সিলেবাস ডিজাইনিং পড়ছি এটা আসলে তোমাদের মিডের কোর্স না, হ্যাঁ, সিলেবাস না, এটা পরবর্তীতে চলে যাবে আর কি। নিডস অ্যানালাইসিস এর পরে সিলেবাস ডিজাইনিং, মানে ফাইনালি তোমাদের সিলেবাস থাকবে সিলেবাস ডিজাইনিং, মেটেরিয়ালস ডেভেলপমেন্ট, টিচিং, evaluation, and overall the differences between EGP and ESP in details. হ্যাঁ, তখন বাকি বাকি চারটা হিউজ টপিক আসলে কন্টেক্সচুয়াল অ্যান্ড থিওরিটিক্যালি আসবে এবং প্র্যাকটিক্যালি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই প্রশ্নটাই তোমরা যদি 2 দিয়ে গুণ করো মোটামুটি পেয়ে যাওয়া। 2 দিয়ে গুণ করো মানে আমরা তো দেখেছি যে সমান সংখ্যক অল্টারনেটিভস থাকে। একটা প্রশ্ন, দুটো থেকে একটা পিক করেছো আজকে অ্যান্সারের জন্য, রাইট? জি ম্যাম। ওখানে 2 10s are 20, 2 10s are 20, so you will get 4, and out of 4 you will have to answer 2. টপিক হচ্ছে ইন জেনারেল যা বলেছি তার সাথে অরিজিনস অফ ইএসপি, ডেভেলপমেন্ট অফ ইএসপি, থিওরিজ অফ লার্নিং, আর হচ্ছে এবিসি যা বললাম, এবিসি অ্যাবাউট ইএসপি, আর ফাইনালি নিডস অ্যানালাইসিস। হ্যাঁ, তবে প্রশ্নগুলো একটু বুঝে পড়ো আর কি। প্রশ্নগুলো মানে আমরা এত কথা বলেছি আসলে ক্লাসে, এবং আমার ধারণা প্রশ্ন দিলেই তোমরা ধরতে পারবে আসলে কোত্থেকে এসছে কি কথাগুলো। হ্যাঁ, কোনটাকে ফোকাস করছি আসলে আমরা। আমার মনে হয় এটা নিয়ে কোনো স্ট্রাগল হবে না তোমাদের, প্রশ্ন নিয়ে স্ট্রাগল হওয়ার কথাই না। তো 4টা থেকে 2টো করবা, আর 2টো থেকে একটা করবা,
5, মানে এটা তো আর ডাবল হচ্ছে না, 30 না তো 25, ফলে শর্ট নোটের মতোই থাকছে, আর ওখানে ডাবল হয়ে যাচ্ছে জাস্ট কোশ্চেনটা। এটা হলো মিডের প্যাটার্ন, ঠিক আছে? জি ম্যাম। মিডের কোশ্চেনের প্যাটার্ন। আমি আজকে তোমাদেরকে একটু কষ্ট দিলাম এখন, কারণ কালকে এই সময় হয়তো আমার রিপোর্টিং থাকবে, আমার ফ্লাইট কালকে তো। আমার এই প্রোগ্রামটা হচ্ছে একটা পোস্ট ডক্টরাল প্রোগ্রাম। হ্যাঁ, আমি ইউরোপিয়ান সায়েন্টিফিক ইনস্টিটিউটে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে স্কলারশিপ পেয়েছি ওখানে। আর আমাদের বছর ধরে এই অক্টোবরে সম্ভবত আমাদের শেষ হয়ে যাবে আর কি, নভেম্বরের সার্টিফিকেশন। আমি বোধহয় গত নভেম্বরে শুরু করেছিলাম, ফলে এটা ইট হ্যাজ কাম টু অ্যান এন্ড। আলহামদুলিল্লাহ, যদি আমি পৌঁছাতে পারি ভালোভাবে, তাহলে ওখানে 2 সপ্তাহের একটা রিসার্চ ভিজিট, ওখানে আমাদের সেন্ট জোসেফ ইউনিভার্সিটি, থ্যাংক ইউ মারে, সেন্ট জোসেফ ইউনিভার্সিটির সাথে আমার এফিলিয়েশন, তো ওদের সপ্তাহ ধরে ওরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অলরেডি আমাকে পাঠিয়েছে ক্যাম্পাসেই, এবং শেষের দিকে জানুয়ারি 4, 5, 6 বা 5, 6, 7, 5, 6, 7 সম্ভবত ওখানে একটা ডক্টরাল সিম্পোজিয়াম হবে। ওখানে শুধু ডক্টরাল স্টুডেন্টস অ্যান্ড পোস্ট ডক্টরাল যারা, তাদেরই কেবল একটা সিম্পোজিয়াম হবে 3 দিন ধরে, আলাদা একটা আইল্যান্ডে। তো ওখানে আমাদেরকে নিয়ে যাবে সেন্ট জোসেফ থেকে। আমার মনে হচ্ছে যে সব যদি ভালো থাকে, সুস্থ থাকি, আমাদের ওখানে প্রেজেন্টেশন আছে, পার্টিসিপেশন আছে। ইউরোপের ইএসআই থেকে ওনারা আসবেন, আর এখানে তো অথরিটি যারা আছে সেন্ট জোসেফের, তারা তো আছেই। তো অল টুগেদার এই দুটো সপ্তাহ খুবই কর্মময় যাবে বলে মনে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা একটু দোয়া করো আমার জন্য। মানে একটু এলোমেলো অবস্থার মধ্যে আমিও ছিলাম। ইয়াসার বাবার ডেঙ্গু হলো, ফলে গত সপ্তাহে 3 দিন হসপিটালে থাকতে হয়েছে। আমি ইতিমধ্যে না একটা কনফারেন্স মিস করে ফেলেছি। আমি রাশিয়া থেকে একটা, ওদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বলে, এমগিমি ইউনিভার্সিটি থেকে আমি একটা অফার পেয়েছিলাম ওখানে ফুল ফান্ডেড একটা কনফারেন্সের জন্য। তো আমি ওটাতে সুস্থভাবে হলে হয়তো আজকে ওখানেই থাকতাম, কালকে আমার প্রেজেন্টেশন দিয়ে ফেরার কথা। তো এটা হয়েছে কি, এত হেক্টিক হয়ে যাচ্ছিল আমার জন্য যে ওদের একজন ফ্যাকাল্টি দায়িত্বে ছিল আমার, উনি যখন সবকিছু করে টিকিট নিয়ে বসছে, তখন দেখা গেল যে আর্লিয়েস্ট যে ফ্লাইট, মানে 24-25 তো ওনাদের কনফারেন্স, একটা দিন আমার থাকতেই হতো। ফলে 24 তারিখ কনফারেন্স শেষ করে আমি রওনা হলে ব্যাংকক হয়ে ফিরতে আমার যে আর্লিয়েস্ট যে ফ্লাইট, সেটা ওরা দেখলো যে 4:30টায় ল্যান্ড করবো, আমি 4:20 ল্যান্ড করবো ঢাকায়, মানে আগামীকাল, এরকম একটা সিচুয়েশন। তাহলে 4:30টায় ল্যান্ড করে 9টার দিকে রিপোর্টিং, আমি হয়তো বের হতে পারতাম না এত অল্প সময়, অথবা মানে আল্লাহ না করুক যদি ডিলে হতো কোনোভাবে, তাহলে বোধহয় আমি আমার মানে মেইন জার্নিটাই মিস করতাম। তো এটা মানে উচিত হতো না আর কি। যাই হোক, সব রিজিকের ব্যাপার, আল্লাহ সব নির্ধারিত করে রাখে। পরে যখন আমি দেখলাম যে উই লেট ইট গো, তখন মনে হলো যে ইট ওয়াজ গ্রেট রিলিফ ফর মি। মানে ইনস্টেড একটা সময় মনে হয়েছে এত ভিসার জন্য তো কষ্ট করেছি, 2বার যেতে হয়েছে। পরবর্তীতে ওরা খুব সুন্দর অনার করে ডেকে ভিসাটা দিল। তো মনে হলো যে গেলেই ভাল লাগবে, কিন্তু পরবর্তীতে মানে এখানকার পরিস্থিতি প্লাস ইউনিভার্সিটি তো আছে, প্লাস এই যে ম্যাকাও যাওয়ার যে বিষয়গুলো, সবকিছু মিলে মনে হচ্ছে যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। এখন যেভাবে হয়, যেটা হয় আসলে সেটাই মানতে হবে, এই আর কি আমার তবে আমি যেটা বুঝতে পারছি যে তোমাদেরও তো পরীক্ষা শুরু হয়ে যাবে, নেক্সট শনিবার হয়তো তোমাদের পরীক্ষাই থাকবে। তো আমি একটু ফ্রি ফিল করছি যে অন্তত
ক্লাসগুলো মিস হবে না, তোমরা পরীক্ষার ভেতরেই থাকবে। তো আমি এই শনিবার আগামীকাল ইনশাল্লাহ যদি আমি যেতে পারি, কালকে ফ্লাইট হলে আমি বোধহয় মাঝখানে এক শনিবার, তারপরের শনিবার ফেরার চেষ্টা করবো আর কি। তোমাদের এই 2 শনিবার আসলে পরীক্ষাও থাকবে, কাজেই তোমাদের মেজর কোনো ক্ষতি আসলে হচ্ছে না। আর ইন কেস এরকম হয় তাহলে আমি ওখান থেকে আসলে নিতে পারতাম, কিন্তু কালকে আসলে সম্ভব না, ফলে আমি তোমাদেরকে একটু কষ্ট দিলাম আজকে। সারাদিন অনেক বোধহয় হেক্টিক গেছে তোমাদের। 2টো কুইজ ছিল, ক্লাস ছিল, রাইট? জি ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা তো মানে বুঝো আসলে। আহ, মানে ফ্যামিলিরও বড়দের আর কি অনেক বুঝতে হয়। যাই হোক, আচ্ছা আমরা একটু কাজ করতে চাই এটার বাইরে, সেটা হলো ওই যে শুরু করেছিলাম যে সিলেবাসটা, ওটার আমার মনে হয় যে 8টা পয়েন্ট আছে, শেষ করে দিই। হ্যাঁ, জাস্ট হাফ এন আওয়ার হয়তো লাগবে আমাদের করতে। একটা তো ছিল যে লেভেল 6 লেয়ার্স। প্রথম দিনটা মোটামুটি প্যাটার্ন ছিল, টাইপ মানে সিলেবাসকে ডেসক্রাইব করেছিল। পরের 3টা ফিল্টারের মতো ছিল আর কি, যে সিলেবাস আমরা যতই বলি হোয়াট উইল বি লার্ন, আসলে দেখা যায় যে দিন শেষে যতটুকু করে আমরা পৌঁছতে পারি সেটাই আসলে আমাদের অ্যাচিভমেন্টটা হয় আর কি। হ্যাঁ, ওই যে ফিল্টারগুলোর ভেতর দিয়ে যেতে যেতে যা অ্যাচিভমেন্ট আমাদের শেষ পর্যন্ত ওটাই অ্যাচিভ করতে পারি আমরা। আমি বইটা ওপেন করছি আর স্ক্রিনও শেয়ার করে দিচ্ছি। আমি ওই ওই 6টা লেয়ার গুলো আবার বলবো। আর তার আগে এই তোমরা তো সিলেবাস সম্পর্কে অনেক কিছুই পড়েছো, এলটিতে তো পুরো একটা সেমেস্টারে, তো গত সেমেস্টারেই সম্ভবত তোমাদের তো সব ছিল, রাইট? একদম সিলেবাস ডিজাইনিং এন্ড ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্টের উপর একটা ফুল কোর্স করেছো, এম আই রাইট? সেমিস্টারে করছি। এই সেমেস্টার করছো? আচ্ছা, এটা কি হামিদুর রহমানের সাথে? এটা ম্যাম শামসের সাথে, শামসুল স্যারের সাথে। শামসারের সাথে। ওকে, ওখানে অনেক কিছু পড়বে, তবে ইএসপির এটা মানে ওটাকে কনস্ট্যান্ট রেখে এটা একটু একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটু ডিফারেন্ট মানে বেসিকটা ওটাই, বেসিসটা ওটাই, এবং ওখানের সাথে কি চেঞ্জেস গুলো এটা তোমরা বুঝবে আর কি। এখানে আজকে আমরা যেটা পড়বো সেটা হলো why should we have a syllabus in ESP? ESP তে সিলেবাসের গুরুত্বটা কি? হ্যাঁ, why should we have a syllabus in ESP? তো আমি চাই আজকের পড়াটা তোমাদের ক্লাস থেকেই হয়ে যাক। হ্যাঁ, তোমাদের বাসায় আর কষ্ট করতে হবে না। 8টা রিজন আছে, এই 8টা রিজন আমি মোটামুটি একটু তোমাদেরকে ভালো করে যখন জানা হবে, 8টা রিজন জানার পরে আমি ওই 6টা লেয়ার আরেকবার একটু করে দেব। হ্যাঁ, রিভিউ করে দেব। আমার মনে হয় সিলেবাসটা তোমাদের পরেও মনে থাকবে, পড়তে হবে না আশা করি আর কি। আমার মনে হয় আমি যখন পড়িয়ে যাব তোমাদেরকে, তোমরা 8 জন একটু খেয়াল রেখো তো, 8 জন 8 অফ ইউ একটু খেয়াল রেখো। হ্যাঁ, এই সিলেবাসটা ইজ ইট ভিজিবল? আমি কি শেয়ার করেছি স্ক্রিনটা? জি ম্যাম, ভিজিবল। ইয়েস ম্যাম। জি, তাহলে সিলেবাসটা আমরা দেখেছি এটা ওয়াই শুড, মানে এই একটা কথাই আমাদেরকে ওই যে লেয়ারটা জাস্টিফাই করে, অ্যাট লিস্ট হোয়াট শুড, মানে হোয়াট উইল ঠিক আছে পুরো সিলেবাসে তোমার পড়া উচিত, এনি কনস্ট্রেন এনি লেয়ার, তারপরেও দেয়ার ইজ আ রেস্ট্রিকশন যে অ্যাট লিস্ট হোয়াট শুড ইউ কমপ্লিট। হ্যাঁ, তোমার পর্যন্ত কতটুকু তোমার না পড়লেই নয়, আসলে সেই ব্যাপারটাও আছে। মানে ভেরি প্র্যাকটিক্যাল, এত প্র্যাকটিক্যাল, এসপি ভীষণ প্র্যাকটিক্যাল, কনটেক্সট ওরিয়েন্টেড এন্ড প্র্যাকটিক্যাল। বলছে যে এটা বাস্তব, যে যতই ঘোষণা দিচ্ছি আমি যে সব পড়িয়েছি সব পড়েছো তোমরা, আসলে শেষ পর্যন্ত এটা হয় না, যতটা বাস্তব অতটাই হয়, এবং এটাই বাস্তবতা, এর নিচে নামা ঠিক না, এই আর কি বলার ওখানে। আচ্ছা, আমরা 8টা রিজন এখন পড়বো। দেখো 1 2 এ বি সি ডি ই এফ জি এইচ এইচ পর্যন্ত, ঠিক আছে? 8টা রিজন হোয়াই শুড উই হ্যাভ সিলেবাস। তোমরা তো ওখানেও পড়ছো, তার মানে ইএসপি সিলেবাসের প্রয়োজন কি, কেন থাকতে হবে। আর আমি পড়িয়ে যাচ্ছি, আমার মনে হয় এখানে সিরিয়ালি 1 2 3 4 5 6 7 8 তোমরা যারা যারা আছো, প্রথমে দেখছি আলিশা।
আলিশা আছো, তারপর হ্যাঁ 1 নাম্বার, তোমার দায়িত্ব 1 নাম্বার। আমি 1 নাম্বার যেটা পড়াবো তুমি ওটা মানে জাস্ট সবাই সবটা করবে, তারপরে তুমি ওটাকে একবার রিভিউ করবা। হ্যাঁ, আমাদের জন্য তুমি ওটা করবা। মিতুকে দেখতে পাচ্ছি, মিতু তুমি 2 নাম্বার যেটা পড়বো আমরা, তুমি বুঝতে চেষ্টা করবে, না হলে আবারও প্রশ্ন করবে, ক্লারিফাই করবে, করে তুমি 2 নাম্বারটা তুমি রিপিট করবা, আমার পরে তুমি রিপিট করবা। হ্যাঁ, আমি পড়ানোর পরে তুমি রিপিট করবা। চোখে পড়ছে এবার। আচ্ছা, আসিফ 3 নাম্বার। ওকে ম্যাম। আসিফের হচ্ছে কসমেটিক পারপাস পড়েছে। ওকে, জান্নাতুল করবে 4 নাম্বার। 4 নাম্বার ইটস অ্যাবাউট আ জার্নি। আচ্ছা, জয়নবী করবে 5 না, 5 করবে জয়নবী। মারিয়া করবে 6, সাজ্জাদ করবে 7, রাকিবুল করবে 8। ওকে, 8টা রিজন। 8টা রিজন আমরা ডাবল করলে, একইভাবে ডাবল করলে আমাদের কি হয় বলো তো? আমাদের আর কজন আছো? 13 জন। তাহলে সঞ্চিতা আছে, তাইবা আছে, তানভীর আছো, এই তো। 8 আর 3 তো 11, আমি একজন 12। আচ্ছা ঠিক আছে, একবার করে করি, পরে দেখি কি হয়। 13 জন আছো। ওকে, সহজ, খুবই সহজ। Why should we have the syllabus? এখানে বলছে যে in view of the amount of work that goes syllabus design and the considerable weight of the authority that syllabuses have, we might usefully consider whether they are necessary. This will reveal that just as there are acknowledged and hidden syllabuses, শুনেছো বোধহয় তোমরা না, hidden syllabuses, আমরা কিন্তু জানি, আমরা কিন্তু অনেক সময় 3টা নভেলের জায়গায় আমরা কিন্তু বাস্তবতা জানি যে ওখানে আছে সিলেবাসে 3টাই আছে, কিন্তু আসলে 2টাই পড়ানো হয়, আরেকটার জন্য হয়তো গাইডলাইন দিয়ে দেয়া হয়। মানে আশা করা হয় যে ধরো 3টে নাটক আছে, আশা করা হয় যে একটা নাটক খুব ইলাবোরেটেডলি তুমি যদি করো, দ্বিতীয়টাও যদি সুযোগ হয়, থার্ড ফোর্থ মানে অনন্তকাল ধরে অনেক কিছুই কিন্তু তুমি করতে পারবা। হ্যাঁ, মানে পড়ার টেকনিক অ্যান্ড যা তোমার জানার, যেভাবে পড়ার সেই ওয়েটা তুমি জেনে গেলে বাকি আনলিমিটেড সংখ্যক তুমি পড়তে পারবে। এটা হচ্ছে আশাবাদ আর কি। ফলে এই যে আমরা জানলাম যে মোটামুটি 2টাই হবে, বা 4টা থাকলে 3টা হবে, এটাই হচ্ছে একটা হিডেন সিলেবাস। আসলে মানে টাইম তো অ্যালোকেশন নাই, টাইম মতো পারমিট করতে হবে, তাই না? এরকম আর কি। Hidden syllabuses, there are also acknowledged and hidden reasons behind the syllabus. ঠিক আছে, যেমন সিলেবাস আছে, সিলেবাসের পেছনে হিডেন রিজনও আছে। why should we have syllabus? আমরা যদি এটা জানি যে কেন আমাদের সিলেবাস লাগবে বা সিলেবাস কেন থাকা লাগে, তাহলে আমাদের সিলেবাস তৈরি করা এবং এই জার্নিটা খুব সহজ হয়। ঠিক আছে, কারণ সিলেবাস কে বানাবে বলো তো? সিলেবাস কে করবে ইএসপি-তে? টিচার। You will design the syllabus, right? As an ESP teacher, you will on the basis of needs analysis, and formulation of goals and objectives. আমরা লাস্ট ক্লাসে ফর্মুলেশন অফ গোলস এন্ড অবজেক্টিভস নিয়ে অনেক কথা বলেছি। আচ্ছা, এখন দেখছি নাম্বার 1 কেন আমাদের সিলেবাস দরকার? সিলেবাস কোনটুকু কেউ কি বলতে পারবে? সিলেবাস কোনটুকুকে বলি আমরা? তোমাদের মনে আছে ধরো এসএসসি তে তোমাদের একটা ছোট সিলেবাস বই ছিল, খুব পাতলা, খুব ছোট একটা, তাহলে 12টা সাবজেক্ট ছিল বা 13টা সাবজেক্ট, মানে এক ইংলিশে যে ভলিউমের বই ছিল তোমাদের, তাই না? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার বইটা অনেক বড় ছিল, ফলে
মানে একটা সাবজেক্টে বা যদি সেকেন্ড পেপারই ধরো আনলিমিটেড পরিমাণ, তো এরকম 13টা সাবজেক্ট, এত ইলাবোরেটেড, কিন্তু সিলেবাসটা কতটুক ছিল? পাতলা ছোট্ট, তাই না? মনে আছে সিলেবাসটা জি কতটুকু ছিল? তাহলে সিলেবাসটা কি? শুধু লিস্ট অফ কন্টেন্টস আর কিচ্ছু না। প্রত্যেকটা বইয়ে প্রথমে যেটা থাকে টেবিল অফ কন্টেন্টস, এটা কিন্তু সিলেবাস। হ্যাঁ, আমরা এটাকে অনেক কসরত করে, অনেক টেলার মেড করে এটাকে করতে চেষ্টা করি। ঠিক আছে? এখন তুমি তো ভালোই জানো যে ডক্টরদের জন্য কত কি দরকার, কোন কন্টেন্ট দরকার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, চারটার জন্য। কিন্তু নার্সেসদের জন্য শুধুমাত্র লিসনিং, স্পিকিং। ফলে সিলেবাসের পুরো প্যাটার্ন আলাদা। একই এরিয়ার ডাক্তার, নার্স একই এরিয়াতে কাজ করে, হেলথ সায়েন্স, কিন্তু তাদের জন্য, নার্সেসের জন্য সিলেবাস আবার খুব আলাদা, একদমই আলাদা। অনলি লিসনিং এন্ড স্পিকিং স্কিলস, এই দুটো স্কিলকে কভার করে। ফলে তুমি যদি এটুকু ভেবে যাও, তাহলে নার্সেস এন্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এন্ড প্যারামেডিক্স, তাদেরকে নিয়ে তোমার যে সিলেবাস ডিজাইনিং এবং তোমার যে টিচিং, সেটা দুর্দান্তভাবে সাকসেসফুল হবে। এবং তুমি যাদেরকে টার্গেট করেছো, নিশ্চয়ই তারা তাদের অপটিমাম একটা গোলে গিয়ে খুব ভালো কাজ করতে পারবে। হাউএভার, আমি বলছি যে কন্টেন্টটা, তাই না? তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ এ কমপ্লেক্স এন্টিটি, এক নম্বরের কথা বলছি। কেন আমাদের সিলেবাস দরকার? আমরা পড়ছি ওয়াই শুড উই হ্যাভ সিলেবাস। এর অ্যাকনলেজড এন্ড হিডেন সব রিজনস গুলাই আসলে অনেকগুলো রিজন আছে আসলে। এগুলো আমরা অন্য ইএলটিতে অন্যভাবেই জেনেছি বা জেনে থাকবো ইন ডিটেলস। কত ধরনের সিলেবাস আছে, কোনটার মতো, কোনটাকে কার সাথে কম্পেয়ার করা যায় ইত্যাদি, এতগুলোই আসলে আমরা ইন ডিটেলস জেনেছি, এবং ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট সম্পর্কেও। এর বাইরে মানে ইএসপিটা কিন্তু একটু স্পেশালাইজড। হ্যাঁ, তো এখানে তোমার কেন সিলেবাসটা জরুরি, সেই কথাগুলো এটা এডিশনালি বলছে আর কি। হ্যাঁ, তো এখানে বলছি যে ল্যাঙ্গুয়েজে যে কমপ্লেক্স এন্টিটি, আমরা জানি যে ল্যাঙ্গুয়েজে কি কি আছে বলো তো? ফোনোলজি আছে, সেটাও বিশাল না? বাংলার যদি ফোনোলজি বলো, বাঞ্চ অফ, মানে এমনিতে লেটার্স গুলো আছে, ফনেটিক সিম্বলস আছে, তাই না? ডিপথংস, মনোপথংস এরকম আছে। তো ইংরেজিতে আছে, পড়েছি তো আমরা সব, না? মাত্র 5টা ভাওয়েল, কিন্তু কিন্তু কতগুলো আছে মনোপথং ডিপথং মিলে? 21টার মতো। তাহলে এই যে মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে, আবার তারপরেও তো কভার করতে পারছে না আসলে, তাই না? তারপরেও অনেক ক্লাস্টার, প্রচুর ক্লাস্টার। ইংরেজিতে বানান, এত ভিন্নমুখী বানান, এত স্পেলিং এ এত বিভ্রাট হয়, কারণ বানানগুলো কি অনেক অনেক আপস এন্ড ডাউনস করে না, জার্ক করে না, একটা থেকে একটা চেঞ্জেস হয় না অনেক। বাংলায় তো নাই, বাংলায় তো যা তুমি মুখে বলো সেটাই উচ্চারণ করতে পারো, তাই না? কিন্তু ইংরেজিতে প্রচুর ক্লাস্টার, প্রচুর, না? বানান কোনো ঠিক ঠিকানা নাই। যেটা বানান হয়েছে সেটাকেই শতসিদ্ধ ধরে তোমাকেই শিখতে হয়। ইউ ক্যানট আন্ডারগো এনি সর্ট অফ ফর্মুলাতে গেলেও তোমার দেখা যায় যে একটা দুটো হলো, বাকিগুলো নাই হতে পারে। হাওয়েভার, আমি বলছি যে ফোনোলজি, মরফোলজি যখন পড়েছো, মনে আছে লিঙ্গুইস্টিক্সে পড়েছিল না? ফরমেশন অফ ওয়ার্ডস, কতগুলো ওয়েজ দেখেছো শব্দ তৈরি হওয়ার? কয়েনেজ, বরোইং, কম্বাইনিং, ব্লেন্ডিং, মনে আছে? জি ম্যাম। তাহলে মরফোলজির ওয়ার্ল্ডটাই আবার আলাদা, বিস্তৃত। এরপরে আছে সিনট্যাক্স, এরপরে আছে সিম্যান্টিক্স, এরপরে আছে প্র্যাগমেটিক্স, এরপরে আছে ডিসকোর্স। শেষ নয়, আরো কত কত কি আছে, তাই না? লিখতে গেলে সব লিখেছি, কিন্তু কোহেসিভ টাই নাই। তোমার লেখা মানুষ পড়ে বুঝবে না, জনপ্রিয় হবে না, টিউনিং নাই, কোহিশন নাই, হ্যাঁ, প্রিসাপোজিশনটা গ্যাপ থাকে, ধরা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো সো মেনি থিংস আর দেয়ার। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ এ কমপ্লেক্স এন্টিটি। মাতৃভাষা বাংলা, এত বছর ধরে নেটিভ স্পিকার, তারপরেও অনেক অ্যাম্বিগুইটি আছে না আমাদের? আছে। জি ম্যাম। ফ্রেজেসের অর্থ বুঝি না, এখনো বুঝি না, তাই না? কত 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 পারফেক্ট কত বচন আছে, ফ্রেজেস আছে, বাগধারাগুলো এখনো সাধ্য নাই বোঝার সব। তাহলে নেটিভ স্পিকার হয়ে এই 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 ভাষারই
আবহাওয়ায় এই ভাষার জলবায়ুতে বাস করেও এক্সপ্লোর করতে পারি নাই, প্রশ্নই আসে না যে একটা ফরেন ল্যাঙ্গুয়েজকে এক্সপ্লোর করব। সো ল্যাঙ্গুয়েজ ইজ এ কমপ্লেক্স এন্টিটি, ইট ক্যানট বি লার্ন ইন ওয়ান গো। এক বসায় তুমি শিখে উঠে গেলা, এটা হতে পারে না। ফলে it cannot be learned in one go. We have units, the syllabus in defining the constituent part of a language of language knowledge, thus provides a practical basis for the division of assessment, textbooks and learning time. এটাকে সিলেবাস কি বলে? সিলেবাস বলে যে এটা তুমি ভাগ ভাগ করে একটা একটা পার্ট ডিভিশন, হ্যাঁ, অ্যাসেসমেন্টের জন্য টেক্সট বুকের বেসিসে অথবা লার্নিং টাইমের উপর ভিত্তি করে আমরা সবই করি, তাই না? অ্যাসেসমেন্টের জন্য করি, তারপরে টেক্সট বুক দুটো বই যদি পাঠ্য থাকে সেটা অনুযায়ী কখনো করি, ভাগটা করি, কেমন করে ভাগ করি। আবার লার্নিং টাইম মিডের আগে কতটুকু, কতটুকু, মিডে কতটুকু, সেকেন্ড কুইজে কতটুকু, থার্ড কুইজে কতটুকু, ফাইনালে কতটুকু, তাই না? এইভাবে যত ইউনিট করে টাইমের সাথে কিপিং প্যাস উইথ দ্য স্টিপুলেটেড টাইম, উই ইউজুয়ালি ডিভাইড ইট। তাহলে আমরা কি করি, এই যে যে ভাগ করে করে ইউনিট করে করে আস্তে আস্তে পড়তে হবে। মানে ইটস নট অ্যাবাউট রিডিং ইট আউট, তুমি ক্লাসে গিয়ে রিড আউট করলে এবং তোমার লার্নার্সদের কাছে ওরা মোটামুটি বুঝলো, এরকম না তো জিনিসটা। The way you are imparting it must be accepted by your learners, না? তাদেরকে তো বুঝতে হবে, তাদেরকে তো রিসিপ্রোকেট করতে হবে, তাই না? তখন না তুমি আটমোস্ট একটা ইমপ্রেশন পাবা তাদের কাছ থেকে, রাইট? তাহলে এটা যদি ছোট ছোট অংশে আমরা ভাগ করে ফেলি, এটা আমাদের জন্য সুবিধা হয়। ছোট ছোট চাঙ্ক আমাদের জন্য ক্র্যাক করা খুব সুবিধা হয়, তাই তো? তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ এ কমপ্লেক্স এন্টিটি, ইট ক্যানট বি লার্নড ইন ওয়ান গো। We have to have some way of breaking down the complex into manageable unit. একটা লাইন বাদ দিয়ে গেছি, সরি। We have to have some way of breaking down the complex into manageable unit. আজকের জন্য যতটুকু অতটুকুই আমরা আলাদা করে একটা চ্যাপ্টারে দিলাম, বা একটা চ্যাপ্টার 3 দিন করলাম, সেখানে 4-5টা টপিক আছে। তো টাইমের সাথে ছাত্রছাত্রীদের আন্ডারস্ট্যান্ডিং এর সাথে যতটা ম্যাচ করে করা যায় সেটা করেই আমরা করি, তাই তো? তো এইভাবে সিলেবাসই আমাদেরকে পথ দেখায় যে সব তোমার একবারে করতে হবে না, তুমি ধীরে ধীরে আস্তে আস্তে তুমি এভাবে করতে পারবা। Language is a complex entity, it cannot be learned in one go, so we have to have some way of breaking down the complex into manageable unit. The syllabus is defining the constituent part of language knowledge, thus provides a practical basis of the division of knowledge, division of assessment, textbook and learning time. তাহলে বিভিন্ন ভাবে এটা কি করে, এটা ব্রেক করে করে আমাদের ম্যানেজেবল ইউনিটে এবং টাইমের সাথে কিপিং প্যাস উইথ দ্য টাইম, এটা একটা অ্যাডজাস্টমেন্ট হয়। ঠিক আছে? নাম্বার টু আলিশা, ঠিক আছে? Yes, ma'am. Okay. Number 2, in addition to its practical benefits, আচ্ছা ধরো আমি বলছি যে আমি তো ছুটিতে যাব, কিন্তু এখন যদি আমাদের দুটো টপিক হতো, তারপর ছুটি থাকতো, নানাভাবে কোনো সমস্যা থাকতো, তাহলে কি আমি আমার এত স্বস্তি হতো নাকি আমার কষ্ট হতে থাকতো বলতো? যে পরীক্ষা চলে আসছে, এখনো তো ওদেরকে আমি এগিয়ে দিতে পারি নাই, এখন ওরা কিভাবে পরীক্ষায় বসবে, মানে এরকম কি কোনো ব্যাপার হতো বলতো? বা তোমাদের মনে হতো যে ম্যামের কোর্স তো শেষ হয় নাই, পরীক্ষা কিভাবে দিব, এরকম মনে হতো? জি ম্যাম, মনে হতো। গিল্টি ফিলিং হতো? মানে আমার দিক থেকেও হতো, হয়তো তোমার দিক থেকেও একটু এলোমেলো হতো, তাই না? শেষ যদি না হতো, মানে আমরা কিভাবে জানলাম যে মোটামুটি আমরা শেষ করে গেছি? আমরা অর্ধেক করে ভাগ করে ফেলেছি, ফলে দেখেছি যে আমাদের অর্ধেক হয়েও একটা চ্যাপ্টার এডিশনাল হচ্ছে, কাজে আমরা নিশ্চিত যে মিডের কন্টেন্ট আমাদের হয়ে গেছে। এবার তাহলে এটা কি আমার ভালো লাগছে না?
তোমাদেরও মোটামুটি মনে হচ্ছে না যে ঠিক আছে ম্যানেজ করতে পারবো, পড়তে পারবো বা পরীক্ষা দিতে পারবো, এরকম মনে হচ্ছে না? পড়লেই এরকম মনে হচ্ছে। তো এটা একটা মেন্টাল সাপোর্ট, হ্যাঁ, এটা একটা মেন্টাল সাপোর্ট, মোরাল সাপোর্ট। আসলে এটা একটা মোরাল সাপোর্ট দেয় যে আমি যে ভাববো যে আহা করতে পারি নাই, বা আমি ব্লেম করব তোমাদেরকে যে তোমরা নাও নাই, বা তোমরা আমাকে ব্লেম করবা যে ম্যাম এটা তো হয় নাই, আমরা পরে চাপ পড়বে কিভাবে করবো, ইত্যাদি ইত্যাদি। তো এখানে যেটা বলা আছে যে এডিশন টু ইটস প্র্যাকটিক্যাল বেনিফিট, মানে সেগমেন্ট করে তোমাদের পড়তেই হবে, ওইভাবে আমরা যেভাবে পরীক্ষা সহ যেভাবে কভার করব, এর বাইরেও a syllabus also gives moral support to the teacher and the learner. মোরাল সাপোর্টটা কি? আমি কন্টেন্টটা দেখলেই বুঝবো যে অর্ধেক হওয়ার কথা আমার অর্ধেকে বেশি হয়ে গেছে, ফলে আমিও ভালো ফিল করব, তোমরাও নিশ্চিত ফিল করবা, তোমরাও ভাববা যে ঠিক আছে হয়ে গেছে, আমাদের সিলেবাস তো আমরা এখন চাইলেই পড়তে পারি, বোঝা আছে, চাইলেই পড়তে পারি, এটাই। তাহলে in addition to its practical benefit, a syllabus also gives moral support to the teacher and the learners. In that, it makes language learning task appear manageable. ঠিক আছে, আমরা অর্ধেক করে ফেলেছি, ফলে টাইমটাও অর্ধেক করি যখন, তখন আমরা দেখছি যে ইটস নট বিয়ন্ড ট্যাকলিং, উই ক্যান ট্যাকল ইট। হ্যাঁ, এটা 2 ছিল। হ্যাঁ, 2 কার ছিল? আচ্ছা, আলিশা ছিল 1, মিতুর ছিল 2। আচ্ছা, এবার আসিফ 3 নাম্বার, জান্নাত। মিতু তুমি কি এটা এখন মোটামুটি বুঝেছো সেকেন্ড টপিকটা? ইয়েস ম্যাম, বুঝেছি। আচ্ছা, পরে আমরা রিপিট করব যখন, তখন আমি রিপিট না করে তোমরা রিপিট করবা, যার যার মতো একটা একটা। 3 আসিফ, এটা আসিফের জন্য যেটা আছে যে কসমেটিক পারপাস। কসমেটিক, আমরা তো জানি যে কসমেটিক মানে হচ্ছে যে কি প্রসাধনী টাইপের, তাই না? হ্যাঁ, প্রসাধনী। আচ্ছা, কসমেটিক বলতে আমরা বুঝাচ্ছি এখানে যে ইএসপি কোর্সগুলো সাধারণত টারশিয়ারি লেভেল, সেখানে একটা ব্যাপার আছে, আর প্রফেশনাল যারা তাদেরও কিন্তু আরেকটা ব্যাপার আছে। তো এখানে খুব ম্যানুয়াল আসলে, হ্যাঁ, খুব ম্যানুয়াল না, পরে বাধা বেতন বা স্যালারির বাইরেও এটা একটা টাকা পয়সা ব্যাপার আছে, একটা একটা ফি পেমেন্টের ব্যাপার আছে, হুইচ ইজ হ্যান্ডসাম। হ্যাঁ, ধরো আমাকে যখন 10 জন ব্যাংকারকে দিয়ে এনে দেওয়া হলো যে ম্যাম আপনি 10 জন এভিপি আছে, এনারা ফিলিপাইনে কাজ করতে যাচ্ছে, এনাদের একটা অ্যাডভান্স ইংলিশ কোর্স করা দরকার, all are almost will control the managerial position, interaction আছে ওখানে, if you could just nurture them for a month, তো সেখানে নিশ্চয়ই আমাকে ওরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্টই দিবে, তাই না? ইয়েস, যেটা রেগুলারের চেয়ে হয়তো 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি, তাই না? আর আমার পরিশ্রম, আমার প্ল্যানিং, আমার ইনোভেশনও অনেক বেশি থাকবে, মানে ম্যানুয়ালও বেশি আছে, কিন্তু বলো তো তোমরা প্রস্তুতিটা কি ভালো থাকবে না, ভালো লাগবে না? ডেফিনেটলি। ফলে এখানে একটা কসমেটিক পারপাস আছে। ইএসপি সিলেবাস আমরা পড়ছি, কেন ইএসপি সিলেবাস দরকার? there are 8 reasons. ফার্স্ট আমরা দেখেছি যে ল্যাঙ্গুয়েজ ইজ এ কমপ্লেক্স এন্টিটি, ইট ক্যানট বি রান ইন ওয়ান গো, ফলে আমরা এটাকে ম্যানেজেবল ইউনিটে ভাগ করছি, কনস্টিটিউয়েন্ট পার্টের মতো করে ভাগ করছি, কিপিং প্যাস উইথ দ্য স্টিপুলেটেড টাইম। তো এটা আমাদেরকে কি করে, লার্নিংটাকে ম্যানেজেবল করে। নাম্বার 2 আমরা দেখেছি যে শুধু এটাই না, এটা তো অফকোর্স ম্যানেজেবল করে, তার বাইরেও ইট গিভস দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস আ মোরাল সাপোর্ট। মোরাল সাপোর্টটা কেমন করে দেয় এটা আমরা বুঝেছি, তাই না? এটা আমাকে নিশ্চিত করছে যে না, আমরা তো করেছি, শেষ করেছি, ওরা নিশ্চয়ই পানিতে পড়ছে না, ওরা চেষ্টা করলে পারবে, এই আর কি। নাম্বার 3 বলছি, a syllabus, particularly an ESP syllabus, also has a cosmetic role. Sponsor and the students will want some reassurance that their investment of money and or time will be worthwhile. ধরো যে যে গার্মেন্টস ব্যাংকের যে ভিপি,
উনি যে ওনার 10 জন সহকর্মীকে আমার সাথে কথা বললেন এবং ওনাদেরকে পড়ানোর জন্য দিলেন, তাহলে ওনারও কিন্তু একটা ইমপ্রেশনের ব্যাপার আছে। আমার কাছে ওনারা আসলেন যখন, আমি ওনাকে কি বলবো, আমি তাহলে সিলেবাসটা থাকলে কিন্তু একটু দেখাতে পারি যে আমি ওনাদেরকে যেটা করব যে আমি ব্যাংক ভিজিট করব, আই এম নট গোয়িং টু ডিজাইন দ্য কোর্স on my abilities only, my experience only, rather I will visit their workplaces, future workplaces, একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের ইন্টারন্যাশনাল ট্রানজাকশন যেখানে হয় সেখানে তাদের ব্যাংকার্স পিপল কেমন করে কমিউনিকেট করে, কেমন করে তাদের বাইরের ট্রানজাকশন গুলো কেমন করে এলসি খোলা, প্রভিশন যদি থাকে, কিংবা আসলে এটা ইন পার্সন ভিজিট করারই ব্যাপার। তো আমি ওনাদেরকে বলতে পারবো যে এটা করে আমি একটা বিশেষ কোর্স তাদের জন্য করব, যেখানে দেখো এই যে এটা এই সিলেবাসটা আসলে আমি করেছি তাদের জন্য। দ্যাট মিনস আমি সিলেবাসটা না শো করতে পারি, তারাও দেখে ভাবলেন যে ইটস নট সামথিং ভেরি কপিড অ্যান্ড পেস্টেড ফ্রম আদার রিসোর্সেস, রাদার contextually it is made on the basis of their needs analysis. তো এটা ছাত্রদেরকে যেমন স্বস্তি দেয়, টিচারকে নিজেকে অনেক তৈরি করে প্রস্তুত করে, আর স্পন্সরদের জন্য সেটা একটা কিসের ব্যাপার বলো তো, সান্ত্বনার ব্যাপার যে না ঠিক আছে উনি খেটেছেন বা এটা দিয়ে আমার লার্নাররা শিখতে পারবে। তাহলে a syllabus, particularly an ESP syllabus, also has a cosmetic role. Sponsor and the students will want some reassurance that their investment of money and or time will be worthwhile. তাহলে সেই ভিপি সাহেব জানতে চাইবেন যে আমি কতদিন সময় নিব এবং কেমন করে পড়াবো। আমি তো তখন তাকে সিলেবাসটা বা কন্টেন্ট গুলো আমি তাকে দেখাতে পারি যে দেখেন এইভাবে করাচ্ছি আমি, এবং এইটুকু মানে ধরো 8টা চ্যাপ্টার, তো এরকম 8টা চ্যাপ্টার করলেই হয়ে যাবে। তো ওনারাও অ্যাবস্ট্রাক্ট, মানে আমি বললাম যে আমি ওনাদেরকে শিখিয়ে দিব, ওনারা এরকম করতে পারবে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট কথা, যেখানে এইভাবে যদি আমি দেখিয়ে দেই সেটা কিন্তু ওরা খুব ভালো বুঝতে পারবে। হ্যাঁ, ভিজিবলি এটা তারা প্রেডিক্ট করতে পারবে। This aspect is obviously of particular importance when there are commercial sponsors involved. তাহলে এটা কি হয়, কমার্শিয়াল স্পন্সর যদি ইনভলভ থাকে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বহন করে। আমি বললাম যে ঠিক আছে আমি শিখিয়ে দিব, এটা অসীম, কি শেখাবো কনসেপ্ট আমি বলতে পারছি না বা ডকুমেন্ট করতে পারছি না, কিন্তু সিলেবাসটা থাকলে আই ক্যান শো দেম, লুক আমি এটা করছি। আচ্ছা, তাহলে কি হচ্ছে 3 নাম্বার হচ্ছে a syllabus, particularly an ESP syllabus, also has a cosmetic role. Sponsor and the students will want some reassurance that their investment of money and or time will be worthwhile. If nothing else, the syllabus shows that some thoughts and planning has gone into the development of the course. This aspect is obviously of particular importance when there are commercial sponsor involved. Asif, বুঝা গেছে এটা কি? Yes, ma'am. বুঝতে পারছি। থ্যাংক ইউ। জান্নাতের জন্য রিটার্নিং সবার জন্য ইনফ্যাক্ট, কিন্তু জান্নাত হচ্ছে দায়িত্বপ্রাপ্ত যে এটা আবার রিপিট করবে আমাদের জন্য। Returning to our journey analogy, মানে analogy of journey, আমরা নিডস অ্যানালাইসিসে জার্নির মতো করে একটা পুরো ভাষা শেখার প্রসেসটাকে একটা জার্নির সাথে তুলনা করেছিলাম, মনে আছে? ল্যাকিং গুলো স্টার্টিং পয়েন্ট, নেসেসিটিস গুলো ডেস্টিনেশন, তাই না? তো আমরা যদি ফিরে যাই সেই জার্নির অ্যানালজিতে of learning as a journey, the syllabus can be seen as a statement of projected route. ধরো আমি বললাম যে এইটুকু আছে, এই বর্তমানে তাদের এই স্ট্যাটাস, শিখতে হবে এটা, এরকম বললাম, এই ভাষা শিখতে হবে, মানে স্পিকিং শিখতে হবে, লিসনিং শিখতে হবে, রিডিং শিখতে হবে, রাইটিং শিখতে হবে। তো এটা তো আমি একভাবে বললাম, যেটা তো আজীবনই সবার তাই শিখতে হয়, এটা কিন্তু কিছু নর্মালি কিছু এক্সপ্লিসিটলি কিছু বুঝালো না। কিন্তু আমি যদি সিলেবাসটা দেখিয়ে দেই, তাহলে যেটা হবে যে এভরিওয়ান ক্যান
গেট সাম আইডিয়াস, তাই না? কিছু আইডিয়া পাবে সবাই। কি আইডিয়া পাবে? যে কেমন করে কি হয়, উই ক্যান লার্ন। তাহলে রিটার্নিং মানে উই ক্যান হেল্প আদার্স টু লার্ন, যে লার্নার্স আসলো আমার কাছে তাদেরকে কেমন করে শেখাতে পারে। রিটার্নিং টু আওয়ার অ্যানালজি অফ লার্নিং অ্যাজ এ জার্নি, সিলেবাস ক্যান বি সিন অ্যাজ দ্য স্টেটমেন্ট অফ প্রজেক্টেড রুট। তাহলে রাস্তাটা দেখাচ্ছে যে এই চারটা টপিক, চারটা 8টা 9টা 10টা টপিক পড়লে, 10টা চ্যাপ্টার পড়লে মোটামুটি লার্নার একটা বেশ ভালো ধারণা পেয়ে যাবে, এই আর কি। So the teacher and the learners not only have an idea of where they are going, but also how they might get there. মানে কিভাবে পৌঁছাবো, এগুলো শিখলেই পৌঁছে যাবো। মানে এটুকু শিখলে, এটুকু প্র্যাকটিস করলে আমি যে কোনো একটা সিচুয়েশনে কমিউনিকেট করতে পারবো, তাই না? তাহলে এটা ভিজিবল হয়। জান্নাত, বুঝা গেল? রিটার্নিং টু আওয়ার, ওকে ওকে, এটা জার্নির অ্যানালজিতে যদি আমরা ফিরেও যাই তাহলে কি হবে, এটা আমাদেরকে প্রজেক্টেড রুট মানে রাস্তা দেখাবে, রাস্তার মতো করে দেখাবে যে এইটুকু শিখি, এই 10টা টপিক শিখি, তাহলে পুরো ব্যাপারটা শেখা হয়ে যাবে, এই আর কি। আচ্ছা, ই নাম্বার হচ্ছে এটাকে বলি, এটা হচ্ছে এখানে বলা আছে যে দেখো লাস্ট লাইনটা একটু আগে দেখো, পরে আমি বিস্তারিত যাচ্ছি। হোয়াট ইজ টু বি লার্ন মানে লিস্টটা তো ডেভেলপ কন্টেন্ট যেটা সেটা আমাদের কি বলে বলো তো? আমরা কি একবারে যেতে পারবো এখানে? আমরা টেবিল অফ কন্টেন্টে দেখাই তোমাদেরকে, তাহলে খুব সুবিধা হবে। ধরো কোর্স আউটলাইন তো ধরো এখানে দেয়া আছে, কিন্তু এই বইটা যখন তোমাদের হাতে তুলে দিয়েছি তখন কিন্তু তোমরা দেখেছো যে এখানে কয়টা চ্যাপ্টার আছে, তাই না? কয়টা চ্যাপ্টার আছে? নানা ভাই দাও। মা ক্লাস নেয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে টেবিল অফ কন্টেন্টটা দেখো, জাস্ট হ্যাভ এ লুক কন্টেন্টস। হ্যাঁ, তাহলে এইটুকু আমি কি বলতে পারি, এই যে এইটুকুই, তাই না? এই কয়েকটা চ্যাপ্টারই ব্যাস, ঠিক আছে? এখান থেকে এটা, তার মানে এটা একটা প্রজেক্টের রোড। তুমি বলতে পারবা যে এইটুকু শিখলেই আমরা আমাদের গোলে পৌঁছাতে পারবো। ভিজিবল, একদম চোখের সামনে ভিজিবল এই টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা কি দেয়? সিলেবাস আমাদের কি করছে আসলে, প্রজেক্টেড রুটের মতো একটা অ্যাসেস করে দেখাচ্ছে যে এই 6টা এই 12টা টপিক পড়লেই মোটামুটি এই বিষয়ে আমার যে আউটকাম, সেই আউটকাম আমি পেয়ে যাব, তাই না? তাহলে এটা একটা ইটস লাইক আ প্রজেক্টেড রুট, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাই তো। আচ্ছা, এখন প্রজেক্টেড রুট আগের অ্যানালজি জার্নিটার কথা বলছিলাম। এখন দেখো সিলেবাস, জান্নাত যেটা করছে এরপরে 5 নাম্বারটা কার? জয়নবী। আচ্ছা, আছো জয়নবী? ইয়েস ম্যাম। ওকে, তোমারটা একটু বড়, কিন্তু ভয় পেও না, আমি আছি ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দেখো হোয়াট ইজ টু বি লার্ন, দেন ইমপ্লিসিটলি কি বলে ওয়াই ইট ইজ টু বি লার্ন। ধরো তুমি একজন শিক্ষক, এসপি টিচার, তুমি কিন্তু নিডস অ্যানালাইসিস করেছো, তুমি কিন্তু গোলস এন্ড অবজেক্টিভস ফর্মুলেট করেছো, এবং তুমি সিলেবাস ডিজাইন করেছো। এখন তুমি কিন্তু জানো যে কেন রোল প্লেটা ডায়লগ ফর রোল প্লেইং দেওয়া আছে। ডায়লগ ফর রোল প্লেইং ওখানে দেওয়া নাই যে
ডায়লগ ফর মেমোরাইজেশন অর ডায়লগ ফর রাইটিং, হ্যাঁ এরকম দেয় নাই, ডায়লগ ফর রোল প্লেইং। এখন তুমি জানো যে ডায়লগ ফর রোল প্লেইং কেন দিছো? কারণ তোমার মনে হয়েছে যে পিয়ারদের সামনে যদি রোল প্লেইংটা করে সবাই এসে পেয়ার, তাহলে কি হবে, তাদের লিসনিং স্পিকিং এই সংক্রান্ত যে দ্বিধা সেগুলো চলে যাবে। একটা ক্লাসে হয়তো স্টিল দে আর হেজিটেন্ট, কিন্তু পরবর্তী ক্লাসে প্র্যাকটিস করতে 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 তারা কি হবে, তারা অভ্যস্ত হয়ে যাবে, তাদের লিসনিং এন্ড স্পিকিং এই স্কিলগুলো পরিপূর্ণ হবে, কমপ্লিট হবে, তারা স্বতঃস্ফূর্তভাবে প্র্যাকটিস করার সুযোগ পাবে। তার মানে আমি কি বলছি, আমি বলছি যে ডায়লগ ফর রোল প্লেইং যখন উল্লেখ করা থাকে, তার মানে আমি why it is to be learned, মানে ডায়লগ একটা আইটেম না শুধু, হ্যাঁ, বা রিডিং কম্প্রিহেনশন শুধু নর্মালি একটা আইটেম না, বা এসে রাইটিং যদি থাকে, তাহলে এটা শুধুমাত্র এরকম না, কেন why it is here, কেন এটা পড়ছি আমি, সেই রিজনটাও বলা যাবে। এই যে যেমন ডায়লগ, শুধু ডায়লগ বলা যেত, কিন্তু ডায়লগ ফর রোল প্লেইং আছে, তার মানে হচ্ছে এই ডায়লগ গুলো কি করতে হবে, রোল প্লেইং এর শেপেই করতে হবে, রোল প্লেইং এর আদলেই এই কাজগুলো করতে হবে। ক্লিয়ার? ইয়েস। তার মানে ওয়াই ইট ইজ টু বি লার্ন, শুধু হোয়াট ইজ টু বি লার্ন এটা শুধু এনলিস্টেড কন্টেন্ট না, এই কন্টেন্ট, আর তুমি সবচেয়ে ভালো জানো যে কোন কোন ছাত্রদের কি প্রয়োজন, এবং এই যে এই টপিকটা ইন্টিগ্রেট করা হয়েছে, তাহলে কার হেল্প হচ্ছে, কার উপকার হচ্ছে, কে কি শিখতে পারছে, হোয়াই ইট ইজ টু বি লার্ন এবং কিভাবে শিখতে পারছে। হ্যাঁ, ইটস নট অ্যাবাউট হোয়াট ইজ টু বি লার্ন অ্যালং উইথ হোয়াই ইট ইজ টু বি লার্ন। ডায়লগ কেন পড়াতে হচ্ছে, কারণ আমরা যেন কি করতে পারি, তাদের লিসনিং এবং স্পিকিংটা প্রম্পট করতে পারি। বুঝা গেল আমার কথা? সিলেবাসের যে লিস্টটা, এই লিস্টটা শুধু এটা বলে না যে কি কি লিস্ট করা আছে, কি কি পড়াবো, হোয়াট ইজ দ্য কন্টেন্ট, রাদার ওয়াই হ্যাজ ইট বিন ইন্টিগ্রেটেড ইন দ্য কন্টেন্টে এই জিনিসটা কেন ইন্টিগ্রেট করা আছে, এটাও সহ সিলেবাস বলে দেয়। ইএসপি সিলেবাস কি বলে দেয়, what is there, not only what is there, rather why it is being studied। ঠিক আছে, এটা কেন পড়া হচ্ছে, তাহলে কোন স্কিল ডেভেলপ করবে ইত্যাদি। রেডি? মানে বুঝা যাচ্ছে? আমি আরেকবার পড়বো, তারপরেও এই লাইনটা মনে রাখো, তাহলে বাকি সবই হবে। An ESP syllabus not only tells what is to be learned, rather why it is to be learned, কেন পড়তে হচ্ছে, এই যে লিসনিং স্পিকিং ডেভেলপ করার জন্য, তাহলে লিসনিং স্পিকিং ডেভেলপমেন্টই একটা আউটকাম। ঠিক আছে, কাজে এটা বলাই আছে যে তাইলে কোয়েশ্চেন অ্যান্সার সেশন করব, ইন্টারঅ্যাক্টিভ সেশন করব, অথবা রোল প্লে করব, ডায়ালগস আর গিভেন এন্ড রোল প্লে করব আমরা। ঠিক আছে, তাইলে ল্যাঙ্গুয়েজ লিস্ট করছে না, ল্যাঙ্গুয়েজ আইটেম লিস্ট করছে না, বরং নেচার অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেটাকে প্রেডিক্ট করছে। ক্লিয়ার? আমি পড়বো, আবার একটু দেখো এই আন্ডারস্ট্যান্ডিং থেকে। A syllabus is an implicit statement of views of the nature of language and language learning. তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কথাও কি বলেছে? রোল প্লে থাকবে, ডায়লগ থাকবে, সেটা একটা আইটেম মাত্র, কিন্তু ডায়লগস ফর রোল প্লেইং যখন বলা হলো, তখন কিন্তু অবভিয়াসলি এটা টিচার উইল হেল্প প্র্যাকটিসিং দ্য অ্যাসপেক্ট, এবং এই আদলেই তাদেরকে করতে হবে। ঠিক আছে? ডায়লগ ফর রোল প্লেইং তার মানে তাদেরকে রোল প্লেইংই করাতে হবে, না নাকি খাতায় লেখালেই চলবে? ডায়লগটা খাতায় লেখালে চলবে? ইয়েস, আমি তো জানি যে ওদের কিসে ল্যাকিং, লিসনিং স্পিকিং এ রিডিং ল্যাকিং। কাজে লিসনিং স্পিকিং এ যদি ল্যাকিং থাকে, তাহলে কি করা যেতে পারে, এরকম ডায়লগ ইন পেয়ার তাদেরকে প্র্যাকটিস করিয়ে দেওয়া যেতে পারে, এবং তারপরে সেগুলোকে
রোল প্লে করানো যেতে পারে যেন তাদের লিসনিং এবং স্পিকিংটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? ইয়েস। জি ম্যাম। আচ্ছা, আমি একটু একবার পড়ে যাই। A syllabus is an implicit statement of views on the nature of language and language learning. A syllabus will normally be expressed in terms of what is taken to the most important aspect of language learning. If we lay out a syllabus in structural terms, we are saying that knowledge of the structures of language constitutes the most important elements of language competence. তার মানে কি হলো, কনস্টিটিউয়েন্ট পার্টটাই হচ্ছে most significant language competence. If we take a skill base, if we take a skill basis, we are saying that skills are the most important aspect and so on. তার মানে আমি টাস্ক বেসড যদি করি, টাস্কগুলোকে ফোকাস করব, নাম্বার 1। নাম্বার 2 যদি বলি স্কিল বেসড, তাহলে স্কিলগুলোকেই ফোকাস করব। সো উই আর সেইং দ্যাট স্কিলস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট aspect and so on. A syllabus then tells the teacher and the students not only what is to be learned, rather why it is to be learned, right? Yes? ঠিক আছে? Yes, ma'am. Okay. A syllabus provides 6 নম্বরটা যায়, এইগুলো সবই সহজ। Syllabus provides a set of criteria for material selection and or writing. মানে সিলেবাসই বলে দেয় যে মেটেরিয়ালস কেমন হবে। আমাকে যদি বললো যে ডায়লগ, তাহলে ডায়লগ কি হবে বলো তো? Dialogue should be based on very real life, close to real life sequences. তাহলে এখন যদি ইএসপি ডায়লগ আমি কাদের জন্য করব, আমি যদি মেডিকেল স্টুডেন্টদের জন্য করি, তাহলে একেবারে ওটি, একবারেই পোস্ট অপারেটিভ, একবারেই নর্মাল ওয়ার্ড ইন্টারাকশন, ডক্টর নার্স কনভারসেশন, ডক্টর কনভারসেশন, ডক্টর পেশেন্ট কনভারসেশন, ডক্টর পেশেন্টস গার্ডিয়ান কনভারসেশন, এইভাবে চলতে থাকবে আসলে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই কনটেক্সট ওরিয়েন্টেড মেটেরিয়ালস কেমন হবে সেটা সিলেবাসই বলে দেয়। A syllabus provides a set of criteria for material selection or writing. It defines the kind of text to look for or produce, the item to focus on in exercise, etc. This probably is one of the commonest use of a syllabus, but it can be one of the most damaging to the course design if wrongly used. তাহলে সিলেবাস মেটেরিয়ালস ডেভেলপমেন্টের একটা গাইডলাইন দিয়ে থাকে, সিলেবাসের যদি থাকে যে আমি মোটামুটি 3টা ক্লাসে সময় পাবো এই টপিকে, তাহলে আমি কনটেক্সট অনুযায়ী 3টা ক্লাসে সুন্দর করে 3টা টপিক ওইভাবে এলাবোরেট করে একটা বইয়ে রূপান্তরিত করব, মেটেরিয়ালস বানাবো। আর যদি থাকে যে অনেক টপিকের মধ্যেটা একটা ক্লাসই যথেষ্ট এই টপিকে এবং এটুকুরই পারমিশন আছে, তাহলে যেটা হবে যে একটা চ্যাপ্টারই করলাম কিন্তু সুন্দর করে সংক্ষিপ্তভাবে সবগুলোই যেন বুঝতে পারে এরকম একটা ইনসাইট দিয়ে দিচ্ছি। সো মেটেরিয়ালস কেমন হবে, টাস্ক বেস হবে কিনা? ইএসপি অফকোর্স টাস্ক বেস হতে পারে, ইএসপি অফকোর্স ডোমেইন স্পেসিফিক হবে, তাই না? তাহলে এটা কে বলছে? সিলেবাসে যখন অ্যারেঞ্জ করা হলো তখনই এটা এক ধরনের ফিক্স হয়ে গেল যে মেটেরিয়ালস ডেভেলপমেন্টটা কেমন করে হবে। তাহলে সিলেবাস কি বলে বলতো? সিলেবাস বলে যে ইমপ্লিসিটলি এটাও বলে দেয় যে কেন শিখছি, আউটকামটা কি। নাম্বার 2, একটা সিলেবাস এভাবে একটা সিলেবাস বলে দেয় যে মেটেরিয়ালের প্যাটার্নটা কেমন হবে, মেটেরিয়াল সিলেকশন এবং মেটেরিয়াল ইভালুয়েশনের অথবা মেটেরিয়াল রাইটিং এর প্যাটার্নটা কেমন হবে সেটা ইন্ডিকেট করে দেয়। এটা শুধু লিস্টটা না,
লিস্টের ভিতর হিডেন অবস্থায় এই ইনস্ট্রাকশন গুলো দিয়ে দেয়। আচ্ছা, জি হচ্ছে ইউনিফর্মিটি। ইউনিফর্মিটি ইজ a necessary condition of any institutionalized activity such as education. It is deemed to be important that the standards within a system are as equal as possible. A syllabus is one way in which the standardization is achieved or at least attempted. তোমাদের কি তোমাদের ম্যাথ বইটার কথা মনে আছে? আমি জানি না তোমাদের কোন বই ছিল। আমাদের যখন ম্যাথ বইটা ছিল তখন একটা প্রথম চ্যাপ্টারটা ছিল পূর্ব পাঠের পুনরালোচনা, এবং ওখানে প্রায় 106টা অঙ্ক থাকতো, বা ভুল করে থাকি যদি আমি 114টা বা এরকম। এবং যেহেতু পূর্ব পাঠের পুনরালোচনা, সেখানে অন্তত 10-12 ধরনের নিয়মের অঙ্ক থাকতো, যেটা হয়তো আগের ক্লাসে রিক্যাপ করে বুঝিয়ে দিচ্ছে। আবার 3 বা 4 নম্বরের চ্যাপ্টারে হয়তো শতকরা অঙ্ক বা ঐকিক অঙ্ক, এই যে শতকরা এবং ঐকিক অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু হয়তো 22টা দিয়ে একটা চ্যাপ্টার, তাই না? তাহলে কোথায় 22টা দিয়ে একটা চ্যাপ্টার আর কোথায় 106টা অঙ্ক দিয়ে একটা চ্যাপ্টার? তাহলে কোনটা তোমার কাছে স্বস্তি লাগবে বলো তো? কোনটা তোমার কাছে ম্যানেজেবল মনে হবে? তোমাকে তো 106টা ম্যাথ দিয়ে যেটা চ্যাপ্টার, এটা সহজ হবে, ম্যানেজেবল হবে? ম্যাম কম থাকলে ম্যানেজেবল। ঐকিক নিয়মে 22টা, একই নিয়মে 22টা অঙ্ক, আর এখানে 5টা নিয়মে সরল চৌবাচ্চার অঙ্ক। তারপরে হচ্ছে যে বানর তৈলাক্ত বাসবে উঠে আবার পরবর্তী মিনিটে 1 মিনিটে নেমে যায় 1 মিটার থেকে শুরু করে পিতা পুত্রের বয়সের অনুপাত, মানে সব মিলায় একটা চ্যাপ্টার যেখানে প্রচুর 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 অঙ্ক আছে। আর একটা হচ্ছে এক নিয়মে একটি দুর্গে এতজন সৈন্যের এতদিনের খাবার ছিল, মনে আছে? এগুলো করেছো না? Yes, ma'am. তাহলে একই নিয়মে 22টা অঙ্ক, আমার মনে হয় এটা অনেক ইউনিফর্মিটি নাই কিন্তু, তাই না? তাহলে বলা হচ্ছে, আশা করা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিটের ভিতরে একটা একটা ইউনিফর্মিটি থাকবে। কোনো ইউনিট এত বড় এত লম্বা, আবার কোনো ইউনিট মোটামুটি ম্যানেজেবল, এরকম হবে না। ইট মাস্ট বি উইদিন দ্য রিদমিক প্যাটার্ন। মানে একটা 26 পৃষ্ঠা হলে, মানে 26টা অঙ্ক থাকলে আরেকটাতে হয়তো কয়টা হতে পারে, আরেকটাতে হয়তো 32টা হতে পারে, তাই না? কিন্তু এত কি ভ্যারি করবে যে একটাতে 106টা আর একটাতে 22টা? মানে এটা কিন্তু তুমি দেখবে যে তোমারও ছোট ছোট এক্সারসাইজ করতেই ভালো লাগবে, বড় এক্সারসাইজ কিন্তু তোমারও মনে বেশি ভালো লাগে না, আমি জানি। লাগে কারো? না ম্যাম। না, আবার একাধিক ভেরিয়েবল, সেটাও ঠিক না, সেটাও ঠিক ভালো না। হাউএভার, তাহলে আমরা বলছি ইউনিফর্মিটি ইজ আ গ্রেট থিং, যদি থাকে খুব ভালো হয়। আর সিলেবাস ইজ ওয়ান ওয়ে in which standardization is achieved or at least attempted. কোয়ালিটি এডুকেশন তো করতে হবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এগুলো একটু রিফর্ম করতে হবে। ইউনিফর্মিটি ইজ এ নেসেসারি কন্ডিশন, তাই না? Finally, at age in that teaching is intended to lead to a learner to a particular state of knowledge, there need to be criteria against which success or failure of reaching that state will be visible basis for testing.
তাহলে না টেস্টিং যেটা আমরা বলছি, টেস্টিং এন্ড ইভালুয়েশন, সেখানেও এটা খুব ভালো কাজে লাগে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সিলেবাস কি করে? সিলেবাস মেটেরিয়ালসকে গাইড করে, তাই না? এরপরে হচ্ছে সিলেবাস কি করে? সিলেবাস কি করে, কি করবে? সিলেবাস মেটেরিয়ালসকে গাইড করে, নাম্বার 1। নাম্বার 2, সিলেবাস আমাদের কি করে দেয়? কি করে? মোরাল সাপোর্ট। মোরাল সাপোর্ট দেয়। আর কি করে সিলেবাস আমাদেরকে? Makes the মেটেরিয়ালস learning task appear manageable. সবকিছু manageable করে দেয়, ম্যানেজেবল করে, easy করে দেয়। হ্যাঁ, ইজি করে দেয়। আর কি করে? আর কি করে এটা আমাদের? মেটেরিয়ালস ডেভেলপমেন্টটা কেমন করে হবে, হ্যাঁ, সেই ইনস্ট্রাকশন গুলো দেয়। ঠিক আছে, মেটেরিয়ালস ডেভেলপমেন্ট কেমন হবে সেই ইনস্ট্রাকশন গুলো দেয়। আর ফাইনালি বলছে যে অ্যাসেসমেন্ট কেমন হবে সেটাও বলে দেয়। অ্যাসেসমেন্ট কেমন হবে সেটাও বলে দেয়। In that, teaching is intended to lead a learner to a particular state of knowledge. There need to be criteria against which success or failure of reaching that state will be addressed. A syllabus therefore provides a visible basis of testing. মানে রেজাল্ট কেমন হবে, ইভালুয়েশন কেমন হবে, সেটাও কিন্তু সিলেবাসই বলে দিচ্ছে। মানে পড়িয়ে প্রস্তুত করা, পরীক্ষা নেওয়া, আবার ফাইনালি পরীক্ষা নেওয়া, বা ইন বিটুইন অন্য কোনো ভাবে অ্যাসাইনমেন্ট নেওয়া। কিন্তু আলটিমেট গোল হচ্ছে যে দিয়ে সবকিছু করে দেয় শেষ না, তোমার ছাত্র যেন অন্তত তোমাকে দেখে, তোমার মতো করে অ্যাসেস করার তার যেন একটা শখ হয় বা ইচ্ছা হয়, বা তার পক্ষে সম্ভব হলে অ্যাসেসমেন্টটার মধ্যে যেন সে কোনো না কোনো ভাবে ভূমিকা রাখতে পারে। তাহলে ফাইনালি কি করলো? ইএসপি সিলেবাস ফাইনালি আমাদের অ্যাসেসমেন্টেও সাহায্য করতে পারে, ইনস্ট্রাকশন থাকে অ্যাসেসমেন্টের। তার আগে বলেছি আমরা মেটেরিয়ালস কেমন হবে সেটাও বলে দেয়, তাই না? ইয়েস, ইয়েস ম্যাম। it directly indicates what will be the syllabus. তারপরে স্কিল, কোন স্কিল অনুযায়ী হবে সেটাও বলে দেয় ইএসপি সিলেবাস। ওকে ওকে, আমি আরেকবার একটু যাচ্ছি, এরপরে তোমরা বলবে। তাহলে ফার্স্ট ওয়ান, গো ব্যাক। Syllabus is a complex entity, it cannot be run in one go. We have to have some way of breaking down the complex into manageable unit. The syllabus is defining the constitution part of the language knowledge, thus provides a very particular basic for the division of assessment, textbook or learning time. Number 2, in addition to its practical benefit, a syllabus also gives moral support to the teacher and learner. In that, it makes the language learning appear meaningful. Number 3, cosmetic purpose. I'm sure যে আসিফ বুঝেছে। Number 4, returning to the journey analogy, syllabus can be seen as a statement of projected route. Okay, statement of projected route, মানে বাকি সব কাজ হয়ে গেছে, এখন রাস্তাটা দেখাতে গেলে কিভাবে দেখাতে হবে সেটা দেখে বের হতে হবে, এরকম আর কি জিনিসটা। আচ্ছা, এরপরে হচ্ছে a syllabus is an implicit statement of views on the nature of language and learning. A syllabus will normally be expressed in terms of what is taken to be the most important aspect of language teaching. If we lay out a syllabus in structural term, we are saying that knowledge of the students of the language constitute our most important element in language competence. If we take a look basis,
we are sex and so on. ঠিক আছে? I learned but implicitly a syllabus then tells the researcher and the students not only what is to be learned but implicitly why it is to be learned. মানে initiative to be taken by the university. 6 নম্বর বলছি, এটা কি করে? 6 নম্বর কে বলতে পারবে? না, ম্যাটেরিয়াল সিলেকশনটা নিয়ে কাজ করে আসলে, কি ম্যাটেরিয়াল চুজ করবে। ম্যাম আমি Right. সেট অফ ক্রাইটেরিয়া যেখানে ডায়লগ শুড বি set in a real life sequence. আচ্ছা, না, what pattern of materials to be extended, না? কোন ধরনের মেটেরিয়াল দিয়ে সিলেবাসটা সাজাবো? মানে সিলেবাস আর মেটেরিয়ালস ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য হলো ওই সিলেবাস যে ছোট্ট একটা বই দেখছো, ওই বইটাই আস্তে আস্তে 12টা বা 13টা 100-150 পৃষ্ঠা 200 পৃষ্ঠার বই হয়ে যাচ্ছে, তাই না? ফ্যানটা বন্ধ করো। মেটেরিয়ালস ডেভেলপমেন্ট করার পরে তাহলে সিলেবাস কি করে? মেটেরিয়ালস কেমন হবে না হবে সেটারও একটা ইন্ডিকেট করে দেয়। কারণ নেচার অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং তো আমরা জানি, এখন কিভাবে করলে লার্নিংটা হবে সেটার একটা মেটেরিয়ালস এর মধ্যে সেটা একটা ইনস্ট্রাকশন স্পষ্ট থাকে। ইউনিফর্মিটি আমরা and finally in the teaching is intended to lead a learner to the particular state of knowledge. এটা ইভ্যালুয়েশনও হেল্প করে, ইভ্যালুয়েশনও বলে দেয় যে এইভাবে ইভ্যালুয়েশনটা হবে, এই আর কি। আচ্ছা, এখন তাহলে শুরু থেকে শুরু করি। আলিশা প্রথমটা বলবে, ল্যাঙ্গুয়েজ ইজ এ কমপ্লেক্স এন্টিটি। Okay, ma'am. Shall I start? Please. Okay. So my part is language is a complex entity. So as we know that the language is a complex, so we can't learn it all at once. So it is the deal korte hole. What we need to do is we need to break it down into smaller and easier pieces. Itake basically syllabus bole, and the syllabus ta amaderke help kore to outline the different parts of language knowledge, and amaderke guide kore what to test or what to teach and how much time to spend on learning. And a division type basically it gives us a practical framework for how we can test or how we can organize tests or textbooks. So in short, what we can say is a syllabus ta hoche a difficult task of learning language ke manageable kore. So that's what I understood from my part. Very good, Alisha. Thank you very much. আচ্ছা, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, whose turn is next? ম্যাম আমি ওকে, ক্রিকেটটাতে আমরা দেখতে পাচ্ছি যে ইন অ্যাডিশন টু ইটস প্র্যাকটিক্যাল বেনিফিটস, মানে আমরা তো জানি সিলেবাসে কিন্তু প্র্যাকটিক্যাল বেনিফিটস আছে, এবং পাশাপাশি সিলেবাস অলসো গিভস মোরাল সাপোর্ট টু দ্য টিচার এন্ড লার্নার। সিলেবাস প্র্যাকটিক্যাল বেনিফিটস এর পাশাপাশিও টিচার এবং স্টুডেন্টকে একটা মোরাল সাপোর্ট দেয়। কিভাবে? এটা হচ্ছে যখন আমরা সিলেবাস পাচ্ছি, টিচাররা জানতে পারছে যে কতটুকু পড়াইতে হবে, কি কি টপিক আছে, কি কি টপিক কতটুকু সময়ের মধ্যে শেষ করতে হবে, এবং স্টুডেন্টরাও জানে যে তাদেরকে কি কি শিখতে হবে। এতে করে তারা একটা মোরাল সাপোর্ট পাচ্ছে। তাছাড়া এখানে আছে ইট মেক্স দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং টাস্ক অ্যাপিয়ার ম্যানেজেবল। এতে করে ল্যাঙ্গুয়েজ বলা যাচ্ছে না এই ঘরে কথা বলতে পাইলাই না, কথা অফ হয়ে গেল। মা চালাই না, পাই নাই কারণ নেট প্রবলেমে। কানেকশনই লস্ট হয়ে গেছে। না, কানেকশন ঠিক আছে। কি করছ আবার যে কানেকশনে ভুল করে ফ্যানের পরিবর্তে ইন্টারনেটে চাপ দিয়ে ফেলছিলাম, সাথে দিয়ে দিছে। আসেই নাই। আসে তো এখনই 1 মিনিট লাগবে আসতে, 1 মিনিট। এটার পরে
চলে গেছে বাবা এখনই আসবে ধুত্তুরি কি আসবে আমার তো একটা মিনিট পরীক্ষা চলতেছে 1 মিনিট মা চলে আসতেছে নাই তাদের পরিবর্তে ইন্টারনেটের লাইভ হইছে ভুল করে হাতে নাই তো এটার পর আমার বলার কথা ছিল নাই আসেই নাই এখনই আসতেছে শালা কেন গেছলি আমি এতবার তোর সতর্ক বাণী দিলাম যে আশেপাশে কেউ যাস না আপনি তো রাইট হবে আমার নেটওয়ার্ক 10 টাকা আছে কেমন আছে আমার ফ্যানটা অফ করা যায় না ছি 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 দেখ তোর ভালো চাই না তোর হিংসা করে তোকে জ্বলে জ্বলে নাই এতবার করে বললাম ওই ঘরে আশেপাশে কেউ যায় না নো ইন্টারনেট আসতেছে ও তো পরীক্ষা তিনটা লাইট জ্বলেছে আর একটা হইছে মারা খেয়ে গেছি আমারটা আউট হয়ে গেছে কি সর্বনষ্ট করে দিল মেয়ের ফ্লাইট মোড হয়ে গেছে ছি 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 মেয়ের কি সর্বনাশ করলো রে এসে গেছে মেয়ের কি সর্বনষ্ট করে দিল রে আচ্ছা, মেয়ের কি সর্বনষ্ট করলো পিতা হয়ে এত হারামি ইনভেস্টমেন্টটা টাইম এন্ড মানির ইনভেস্টমেন্টটা এটা অর্থওয়াইল হচ্ছে, এটা নষ্ট হচ্ছে না। ঠিক আছে, জি ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তিনজনকে অসংখ্য ধন্যবাদ। জান্নাতে পালা এবার রিটার্নিং টু দ্য জার্নি অ্যানালজি। হ্যাঁ Ma'am, so in my part, I have understood that when I am assigned to design a syllabus, I have to design an analogy which is introduced in early stage for the teachers, students, and also the administrators. So in that case, I can say that I can marginalize it in 3 phrases. What is where we are, where we need to go, and where we have arrived. So we can say that আমার ডেস্টিনেশনটা কোথায়, আমি কোথায় এখন আছি এবং কোথায় যেতে চাচ্ছি। সো আমাদের হচ্ছে ভাষা শিক্ষার কিছু প্রসেস আছে, ল্যাকিং আছে, টার্নিং পয়েন্ট আছে, ডেস্টিনেশন আছে। সো উই ক্যান সে the syllabus can be seen as a statement of a projected route, and we have to learn it through returning in a response by helping the others to learn. So I have set a route, I have set a route, I have set a roadmap, and then I will settle down the ways how I will help my learners to go on that way. সো সিলেবাস ডিজাইনটা হচ্ছে এমন একটা অ্যানালজিক্যাল জার্নি, ভাষার একটা অ্যানালজিক্যাল জার্নি, যেখানে হচ্ছে একটা ভাষাকে আমি কিভাবে খুব সহজতরভাবে আমার বিভিন্ন কন্টেন্ট এবং কনটেক্সটের মাধ্যমে আমার রিডার্সের কাছে, আমার লার্নার্সদের কাছে আরও বেশি ওয়েল অ্যাপ্রোচ ওয়েতে আমি প্রেজেন্ট করতে পারবো, সেই জিনিসটাকে বোঝায়। পাশাপাশি হচ্ছে আমি একটা ঘর যখন বানাই তখন সেই ঘরের মধ্যে আমাকে সিমেন্ট দিতে হয়, আমাকে হচ্ছে সেই ঘরের সিমেন্টে পানি দিতে হয়, কতদিন পরটা শুকালে সেটার ভিত্তিটা, বেস প্ল্যাটফর্মটা আরও মজবুত হবে, সেইটার দিকে আমাকে লক্ষ্য রাখতে হয়, তবেই কিন্তু একটা ঘরের ভিত্তি স্থাপিত হয়। সো আমার আগে ক্রিটিক্যাল স্ট্রাকচারটাকে আগে চয়েস করে ওটাকে আমি ধাপে ধাপে কিভাবে একটা নর্মাল ফেজ থেকে একটা ইন্টারমিডিয়েট ফেজ, তারপরে একটা আপার লেভেল ফেজ, তারপরে একটা ইন্টারমিডিয়েট ফেজ থেকে অ্যাডভান্স ফেজে নিয়ে যাব, সেই রুব্রিক্সটা আমাকে তৈরি করে নিতে হবে, তবেই হচ্ছে আমাদের জার্নিটা সফল হবে এবং আমাদের অ্যানালজি যে ইএসপির যে অ্যানালজি সিলেবাস ডিজাইনিংয়ে সেটাকে আমরা সাকসেসফুল বলে দাবি করতে পারবো। এতটুকুই আমার বলার ছিল ম্যাম। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাহলে এটা একটা সবসময় আলোকবর্তিকার মতো দেখাচ্ছে, এটা প্রজেক্টেড রোড দেখাচ্ছে সিলেবাসটা, ভেরি গুড। ওকে, ই নাম্বারটা এটা হচ্ছে যে রিজন না, এটা আমাদেরকে বলছে যে হোয়াট ইজ টু বি লার্ন, তার সাথে আবার হোয়াই ইট ইজ টু বি লার্নড। ওকে, তাহলে আমরা শুনেছি জান্নাত থেকে, জয়নবীর থেকে শুনবে এবার, রাইট? জয়নবী 5 নাম্বার। Yes, ma'am.
ওকে Ma'am, a syllabus is an implicit statement because মা ma'am, it reflects the teacher beliefs and goals about language learning, even if these are not directly written. Ma'am, একজন টিচার ম্যাম তিনি হচ্ছে গ্রামারে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন কি না হচ্ছে কমিউনিকেশনে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন, এটাকে হ্যাঁ হচ্ছে বুঝায় ম্যাম, হচ্ছে একটি সিলেবাস হচ্ছে এটাকে বেশি গুরুত্ব দেয়। আর হচ্ছে সিলেবাস হচ্ছে কিভাবে শেখানো হচ্ছে এবং শেখার যে প্রক্রিয়াটা এই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ওকে ভেরি গুড। তাহলে এটা শুধু একটা লিস্টই হলে পারতো, এটা একটা লিস্ট হলেই পারতো, কন্টেন্ট, টেবল অফ কন্টেন্ট, কিন্তু এটা না হয়ে ইএসপি সিলেবাসটা আর কি বলে? ইএসপি সিলেবাসটা এডিশনালি বলে যে why it is to be learned, তাই না? ইয়েস ম্যাম। ওকে ওকে, তাহলে এটার মোর পারফর্মিং ভ্যালুজ আছে। ওকে, একটা গাইডলাইন আছে, মানে ল্যাঙ্গুয়েজ শিক্ষা মানে শুধু ল্যাঙ্গুয়েজ শিক্ষা না, নেচার অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং ও শেখায়, তাই না? ইয়েস ম্যাম। ল্যাঙ্গুয়েজ এন্ড নেচার অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। ওকে ওকে। এফ ম্যাম 6 নাম্বার পয়েন্টটা মূলত বলা হয়েছে যে সিলেবাসের একটা আমাদেরকে বলে দেয় যে আমাদের ম্যাটেরিয়ালসটা কেমন হবে। যেমন একজন ডক্টর, সে অবশ্যই তার কনটেক্সটে কথা বলবে পেশেন্টের সাথে, ডক্টর সিস্টারের সাথে বা পেশেন্টের সাথে। সেখানে যদি ডক্টর একজন লয়ারের ল্যাঙ্গুয়েজটা ইউজ করে তো সেটা তো যাবে না। যদি এরকম কিছু একটা হয়ে যায় তাহলে দেখা গেছে একটা কোর্স লাইন হচ্ছে মিসগাইড হবে, এবং যখন হচ্ছে এটা মিসম্যাচ করবে তখন একটা পুরো কোর্সের ম্যাটেরিয়ালস ডিজাইনটা বা ওই সিলেবাসটাই হ্যাম্পার হবে। আর এই সিলেবাসটা মূলত আর সাহায্য করে সিলেবাসটা টিচার্স মানে চুজ করবে কিভাবে একটা ম্যাটেরিয়ালস হবে একটা কোর্সের জন্য। তো এখানে কিছু এটা মূলত বলে যে কি ধরনের টেক্সটটা বা লিসন আমরা ইউজ করব, অথবা কি স্টুডেন্টের কি কি প্র্যাকটিস করা উচিত আমাদের সিলেবাসটাই মূলত বলে দেয়। আর এই সিলেবাসটা এখানে হচ্ছে যেটা আমি বললাম ম্যাম, যদি সামহাও এটা রং ওয়েতে চলে যায় তাহলে একটা টোটাল কোর্স ডিজাইনই হ্যাম্পার হয় এবং হচ্ছে সেটা স্টুডেন্টদের জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটাই মূলত এখানে বলা হয়েছে। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার চলে যাচ্ছি ইউনিফর্মিটির কথাটা নিয়ে। ইউনিফর্মিটি করার কথা ছিল আমাদের। সঞ্জিত, কার কথার কথা ছিল? সঞ্জিত ভাই ম্যাম। হ্যাঁ সঞ্জিত বলো, ইউনিফর্মিটিটা কি বুঝিয়েছিলাম আমরা? মানে সিলেবাস দেখলে বোঝা যায় কেমন করে বোঝা যায় যে মানে একটা চ্যাপ্টার 20 পেজ, আর একটা চ্যাপ্টার কত হতে পারে বলো? হয়তো 26 হতে পারে, 27-28 হতে পারে, হ্যাঁ, বা 30 হতে পারে, কিন্তু একটা চ্যাপ্টার 26 পৃষ্ঠা আর একটা চ্যাপ্টার 106 পৃষ্ঠা, এরকম তো হবে না ফর শিওর, রাইট? ইয়েস, তাই না? মানে অ্যালোকেশন, তোমাকে যে টাইম এবং কন্টেন্ট, টোটাল কন্টেন্ট এবং অ্যালোকেশন যা দেখাচ্ছে তাতেই বোঝা যাচ্ছে যে ইট শুড বি ইউনিফাইড, রাইট? হ্যাঁ, যেন ইউনিফাইড হয়, তাই না? এটা বলছে যেন ইউনিফাইড হয়। ওকে, থ্যাংক ইউ। সঞ্জিত বলেছ? সঞ্জিত নাই? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? ইউনিফর্মিটি আমরা দেখলেই বুঝবো, চোখের সামনে ভিজিবল হবে, হ্যাঁ, যে তাহলে যে কোনো ধরো ইএসপি অফ কোর্স, অন্য সিলেবাসও আমরা এরকমই আশা করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে
আল্লাহর ওয়াস্তে বড় হচ্ছে বা এক্সপ্যান্ডেড হচ্ছে মানে বাস্তবের সাথে সেরকম সামঞ্জস্য না রেখেই বড় হচ্ছে, which we shouldn't entertain আসলে। আচ্ছা, এবার বোধহয় রাকিবের করার কথা 8. রাকিব, are you there? Yes, ma'am. Are you ready? Yes. Ma'am, each number basically it says that a syllabus will provide some criteria for testing or evaluation. আমরা যখন স্টুডেন্টদেরকে শেখাই, স্টুডেন্টদের ডেফিনেটলি একটা লার্নিং গোল থাকে যে এমন একটা কম্পিটেন্সি লেভেলে যাবে, বা টিচারদেরও একটা টিচিং গোল থাকে যে that they will help the students to reach a certain goal or certain level of competency. তো কম্পিটেন্সিটা কোর্সের শেষে বা সেমেস্টারের শেষে অ্যাচিভ হলো কিনা সেটা চেক করার জন্য আমাদের অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশনের প্রয়োজন হয়, এবং সেই অ্যাসেসমেন্টের যে ক্রাইটেরিয়া আছে কিভাবে অ্যাসেস করবে প্রপারলি সেটা সিলেবাস প্রোভাইড করবে ডেফিনেটলি। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে একটা ইএসপি কোর্সের গোল হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ বা কমিউনিকেশনটা শেখানো, and at the end of the semester বা যে অ্যাসেসমেন্ট প্রসেস গুলো থাকবে সেগুলোতে ডেফিনেটলি কিছু রুব্রিক্স দিয়ে প্রোনাউন্সিয়েশন, কন্টেন্ট এন্ড অ্যাকুরেসি বা যে আদার যে ব্যাপারগুলো থাকে সেগুলো দিয়ে স্পিকিংটা কি টেস্ট করা হবে। নর্মালি আমাদের দেশে বিভিন্ন জেনারেলাইজ টেস্ট আর পলিসি থাকে, সো ওরকম হবে না ইএসপি তে। ডেফিনেটলি একটা স্পেসিফাইড ওয়ে থাকবে, কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকবে যেগুলোর এগেইনস্টে আসলে অ্যাসেসমেন্ট করা হবে, এবং সেগুলো সিলেবাস প্রোভাইড করবে। রাইট, এবং সেই ইনস্ট্রাকশনটাও থাকবে। হ্যাঁ, সিলেবাসে কিন্তু সেই ইনস্ট্রাকশনটাও থাকবে যে what should be the assessment criteria। মোটামুটি অ্যাসেসমেন্ট ধরো রাকিব, ধরো ডায়লগ ফর রোল প্লেইং চ্যাপ্টারের নাম, তাহলে অ্যাসেস করার সময় কি আমরা লিখে পরীক্ষা নেব? অবশ্যই না ম্যাম, অবশ্যই না। তো এটা নিয়ে আমরা আসলে সর্বনাশটা করেছি। কাজেই যখন দেখবো যে এই স্কিল, ফলে সেই স্কিল ওরিয়েন্টেড করেই যেন আমরা জটিলতার মধ্যে যদি নাও যাই, খুব সহজভাবেই বুঝলাম যে এটা কিন্তু বলাই থাকে যে ডায়লগ ফর রোল প্লেইং মানে এটা যদি আমি 20 করে অন্যান্য কন্টেস্টের সাথে 20 করে যদি আমি এক্সারসাইজটা করেও ফেলি, তাহলে 5-এর জন্য ডায়লগ থাকবে, এবং ডায়লগ 5-এর মধ্যে মার্কিং করলে আমি ডায়লগকে 5-ই রাখবো। হ্যাঁ, কে কত পাবে সেটা মানে রোল প্লে করেই তাদেরকে এই নাম্বারটা সিকিউর করতে হবে, এটাই আর কি মোদ্দা কথা। কাজেই শুধুমাত্র রিডিং রাইটিং অ্যাসেস করে আমরা বলতে পারবো না যে আমরা অন দ্য 4 স্কিলস অ্যাসেস করেছি, তাই না? ভাষা শিখিয়েছি, ভাষা যতটা শিখাচ্ছি সেটা অতটাই আসলে, যা করছি না সেটা আমাদের ব্যর্থতার জন্য করতে পারি নাই, এই আর কি। আবার থ্যাংক ইউ রাকিব। তার মানে মোটামুটি আমরা এখন জানি যে why should we have syllabus। ইএসপি সিলেবাসের একটা রিজনও লাগে, শুধুমাত্র সিলেবাস আছে এটাই শেষ কথা না। কেন সিলেবাস দরকার? সিলেবাস পুরো প্রক্রিয়াটাকে অনেক গোছানো, অনেক কনফিডেন্ট করে। তো আমরা মোটামুটি এটা একটু মনে রাখলে চলবে না নাকি? আমি একটু শেষের দিকে বলে দিই সিলেবাস কি করে। সিলেবাস এটা বলে নেচার অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেটাও শেখায়। নাম্বার 6 হচ্ছে ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্টের গাইডলাইন দেয়। ইউনিফর্মিটি মাঝখানে একটা ইস্যু আছে। আর 3 নাম্বার আবার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াও বলে দেয়। syllabus provides nature of language learning. Syllabus indicates what should be the pattern of material development, and finally what should be the assessment process. আর এর ভেতরে আছে যে it should be unified, chapters should be, content should be unified, এই আর কি। সো আমার মনে হয় এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নাই, আছে? নো ম্যাম, এটা নাই। আর আমি চট করে একটু ছোট লেয়ার একটু বলে দেই যাতে যে মনে থাকে। ঠিক আছে? যেমন আমি কিন্তু বুঝবো যে তোমরা যদি সিলেবাস ডিজাইনিং এন্ড ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট কোর্সটা করো, তাহলে কোন বেসিক গুলো তোমরা অলরেডি জেনে আসো অলরেডি।
তাই না? তাহলে এটা কি, আমি যেহেতু কোর্সটা সম্পর্কে জানি, সিলেবাস ডিজাইন এন্ড ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট, আমি কিন্তু জানি যে হোয়াট হ্যাভ ইউ অলরেডি কাম টু নো। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যাসেস করতে সাহায্য করে না আমাকে, ইভালুয়েশন করতে। তুমি জানো যে ক্লাস 5 এ পড়ে, তার মানে এটা জানে, তাই না? ক্লাস 5 এর ছেলে বা মেয়ে, যে এইটুকু তারা জানে, তাই না? তাহলে এটা সিলেবাস কি কি দেয় আমাদেরকে? সিলেবাস আমাদেরকে অ্যাসেস করার একটা, ইভালুয়েশন করার একটা সুযোগ এনে দেয়। ইভালুয়েশন সিলেবাস হচ্ছে সিলেবাস ফর ইট স্টেটস দ্যাট দ্য সাকসেসফুল লার্নার, মানে তুমি এই কোর্সটা সাকসেসফুলি করেছো মানে তুমি কি জানবা বাই দ্য এন্ড অফ দ্য কোর্স, তাই না? In effect, it puts on the record on the basis of which success or failure will be evaluated. Number 2, organizational syllabus, এটা আমরা খুব ভালো জানি। এটা হচ্ছে যে আমাদের লার্নিং প্রসেসটা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স। ফলে হোয়াট ইজ মোর ইজিলি লার্ন সেটা আমাকে আগে দিতে হবে, একটু কমপ্লেক্সটা পরে দিতে হবে, ওটার বেসিসে কমপ্লেক্সটা শেখা। হোয়াট ইজ মোর ফান্ডামেন্টাল টু লার্নিং আগে দিতে হবে, ফান্ডামেন্টাল বেসিক। আর সাম আইটেম প্রিরিকুইজিট কিছু আছে কিনা সেটা আগে দিতে হবে। হোয়াট ইজ মোর ইউজফুল ইন দ্য ক্লাসরুম। কাজেই অর্গানাইজেশনাল সিলেবাস তোমাকে অবশ্যই কি করতে হবে, অর্গানাইজেশনটা শুরু করতে হবে। তুমি নিশ্চয়ই অ্যাডভান্স গ্রামার আগে পড়াবা না, পরে এলিমেন্টারি গ্রামার পড়াবা না। 5th সেমিস্টারে গিয়ে এলিমেন্টারি গ্রামার তুমি পড়াবা, যেখানে 2nd সেমিস্টারে হয়তো তোমার অ্যাডভান্স গ্রামার শেষ হয়ে গেছে। এটা সম্ভব? কিছুতেই সম্ভব না। ফলে দেয়ার মাস্ট হ্যাভ বিন সর্ট অফ অ্যারেঞ্জমেন্ট, বেসিক গুলাই আগে হবে, একটু অ্যাডভান্স গুলো তারপরে, তাই না? প্রি কোর্স গুলাই, প্রিরিকুইজিট গুলাই আগে হবে, বাকিটা তারপরে। হাউএভার মেটেরিয়াল সিলেবাসে বলেছে যে আগের দুটো তো সিলেবাস সম্পর্কে ওভারঅল ক্রাইটেরিয়া বললো। Materials designer is the person who research the table of content more than anyone else of the world. কারণ মেটেরিয়ালস ডেভেলপার যেভাবে মেটেরিয়ালস ডেভেলপ করেছে, তার মানে সিলেবাসটাকে ভাজা ভাজা করে, হ্যাঁ, তারপর প্রত্যেকটা ইউনিফাইড ওয়েতে প্রত্যেকটা চ্যাপ্টারে কনটেক্সচুয়াল মেটেরিয়ালস দিয়ে লার্নিং টার্গেট, লার্নিং আউটকাম ঠিক রেখে তারপর উনি মেটেরিয়ালস ডেভেলপ করেছে। সো he or she is the first person to interpret the syllabus from inside. কাজে মেটেরিয়ালস ডেভেলপার কি করছে, এক ধরনের মেটেরিয়ালস, এক ধরনের সিলেবাস এক্সটেন্ড করছে, তাই না? বা এটাকে একটা পার্সপেক্টিভ দিচ্ছে। আর 3টা ব্যাপার আছে আমরা জানি, টিচার সিলেবাস, ক্লাসরুম সিলেবাস এন্ড লার্নার সিলেবাস। টিচার সিলেবাস বলছি যে উই হিউম্যান বিং, ইমোশনাল বিং, আমাদের আবেগ আছে, কি আছে বলতো, পছন্দ আছে, ছুটি আছে, অসুস্থতা আছে। ফলে পছন্দ অপছন্দ বিশেষ করে এটা কিন্তু তোমার লার্নিং টিচিং এর ডিগ্রি অনেকটা ভ্যারি করায়, তাই তো? ইয়েস, আমার খুব পছন্দ একটা টপিক, আমি ইচ্ছে মতো সুন্দর আরাম করে পড়াচ্ছি। আরেকটা আমার পড়ে পড়াতে হবে বা অত ভালো দখল না, সেটা কিন্তু তোমার কাছে কিভাবে রিচ করবে, কিভাবে রিচ করবে আগেরটার মতোই? অফকোর্স না। তাহলে টিচার সিলেবাস, টিচার বলে আমাদের দেশে তো পড়ার ল্যাঙ্গুয়েজ লার্নিংটা সবসময় টিচার গাইডেড। ফলে টিচার একটা রোল আছে, এবং এটা যদি কেমন হয়, টিচারের পছন্দ অপছন্দ, টিচারের কমফোর্ট জোন, টিচারের নানা কিছু, আসলে কোনো বিটার এক্সপেরিয়েন্স যদি না থাকে তাহলে ইট গোজ ভেরি স্মুথ। তাহলে এরকম, কিন্তু এটা ইনফ্লুয়েন্স করে টিচারের অনেক কিছু, পছন্দ অপছন্দ, পারগতা অপারগতা ইত্যাদি লার্নিংটাকে অনেক ডিগ্রিতে ভাগ করে ফেলে আর কি। আর ক্লাসরুম সিলেবাস আমরা বলেছি, ক্লাসরুমেই সাধারণত আমরা কি করি, জ্ঞান অর্জনের জন্য, ভাষা জ্ঞান অর্জনের জন্য ক্লাসরুমই আমাদের আশ্রয়। আসলে বাইরে গেলেও সেটা হতে পারে, কিন্তু আউটসাইড ক্লাস or outside class hours more engaging হতেই পারে আমাদের। তো যেটা কথা সেটা হচ্ছে যে ক্লাসরুম then is not simply a neutral channel for the passage of information
from the teacher to learner. It is dynamic, interactive environment which affects the nature of both what is taught and what is learned. তার মানে এটা নির্বিকার নির্জীব না, এখানে যা ঘটে তা লার্নিং এর ছাত্রদের লার্নিং এর উপর বিশেষ একটা প্রভাব ফেলে। The classroom thus generates its own type of syllabus, Wren 1984. আর ফাইনালি লার্নার সিলেবাস। লার্নার সিলেবাস পড়া লাগবে, নিজেই ভালো জানো, তাই না? জানো ইঞ্জিনিয়ারিং করে আমরা যদি কমিয়েও ফেলি, ফলটা কি হলো? যতটুকু কাট অফ করলাম সেটা মনে হচ্ছে যে পরীক্ষার পরে একটু দেখে নেব, পড়ে নেব, কখনো আসলে হয়ে ওঠে না কাজটা। ফলে কার্টেল করাটা লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে আসলে, তাই না? ইয়েস, আরাম হচ্ছে বটে, কিন্তু দিন শেষে ইন্টারপ্রেট করতে পারছি না, তাই না? কষ্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে টিচার সিলেবাস, ক্লাসরুম সিলেবাস, স্টুডেন্ট সিলেবাস, মেটেরিয়াল সিলেবাস, অর্গানাইজেশনাল সিলেবাস এন্ড ইভ্যালুয়েশন সিলেবাস, এই আর কি মোটামুটি। কারো কোনোটা নিয়ে কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, কোনোটা একটু জটিলতা থাকলে আমাকে বলতে পারো, জিজ্ঞেস করতে পারো। এনিওয়ান? বুঝিনি এমন কিছু আছে? নো ম্যাম। না ম্যাম, মোটামুটি বুঝেছি। আচ্ছা, ভেরি গুড। একটু করে দিও, ক্লাসরুমের স্ন্যাপশটটা একটু দিয়ে দিও। আর আরেকবার একটু বলি, ও থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকবার একটু বলি, তোমাদের মিডের কোশ্চেনের প্যাটার্ন, টপিকও ফিক্স, আর প্যাটার্নটা হবে যা আছে 2 নম্বর প্রশ্ন একই প্যাটার্নে, শর্ট নোট যেটা সেটা 2টা থেকে একটা লিখতে হবে 5, আর ব্রড অ্যান্সারিং আজকে কুইজে যা দিয়েছো তার মানে ডাবল আর কি, 4টা প্রশ্ন থেকে তোমার 2টো প্রশ্ন আনসার করতে হবে। জি, আজকে কুইজের কোশ্চেনটা আরেকবার একটু আমাদের সাথে শেয়ার করে দিবেন কষ্ট করে। হ্যাঁ আচ্ছা, আমি কালকে জানো আমি এই প্রশ্ন ফটোকপি করেছি, করে মানে একটা পৃষ্ঠায় ডাবল করে সেটা কেটে প্যাক করে এটা আমি ডিপার্টমেন্টে পৌঁছে দিয়ে গেছি। তো যাই হোক, ব্যস্ততার কারণে ওর সাথে আবার তোমাদের ফাইনাল প্রশ্ন ছিল আরেকটা খামে, তো আমরা ভেবেছি যে হয়তো ফাইনালের প্রশ্ন, ফলে এটা কমিটির কাছে চলে গেছে। আমি এই রাতে আবার হচ্ছে সিলেবাস প্রশ্ন আরেকটা বানিয়েছিলাম, এই প্রশ্নটা দিতে পারি তোমাদেরকে। এটা হচ্ছে প্রশ্ন, ছবি তুলে নেবে না শেয়ার করে দেব? শেয়ার করে দিব ম্যাম, ছবি তুলে নিয়েছি। আচ্ছা আচ্ছা, 2 key historical and socio-economic factors। একটা হচ্ছে ওই যে প্রথম যে আছে ব্রেভ নিউ ওয়ার্ল্ডে, না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কেমন করে একক ভাষা, ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড। আরেকটা ফ্যাক্টর ছিল যে 1960s এ যে তেল ক্রাইসিস, মধ্যপ্রাচ্যের তেল ক্রাইসিস, না? 2টো ফ্যাক্টরি বুঝেছিল তো ইমার্জেন্সির পিছনে, তো ওই 3টা রিজনই, ওই 3টা চ্যাপ্টারই, তো আর তো কিছু না, ওই আর কি। আচ্ছা, আর এটাও তো প্রথমটা কি ছিল, সহজ ছিল না, কঠিন ছিল? ম্যাম কোশ্চেন ইজি ছিল, আর আমরা হচ্ছে অ্যানসার গুলো জানতাম, কিন্তু আসলে লিখে শেষ করতে পারিনি, টাইম এত কম ছিল ম্যাম। 1 নাম্বার কোশ্চেনের জন্যই আমাদের 20 মিনিট 25 মিনিট লাগে ভালো মতো অ্যানসার করতে গেলে, সেখানে মানে কমপ্লিট করা আসলে খুবই টাফ হয়ে গেছে, আমরা শেষ করতে পারি না, অনেকেই শেষ করতে পারি।
সবার জন্য কুইজটা একটু হয়ে গেছে, শর্ট প্রশ্নটা একটু কম সময় হয়ে গেছে না? ইয়েস ম্যাম। আচ্ছা আমি বুঝবো ওটা, হ্যাঁ ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আশা করব যে পরের কুইজটা যখন নিব একটু সময় দিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে। ম্যাম মিড টার্ম পরীক্ষার সময় আপনি থাকবেন না হলে? মিড টার্মে আমি বাইরে থাকি, যদি তোমাদের তো এর মধ্যে পরীক্ষা হয়ে যাবে, সেটা কোনো বিষয় না আসলে। আর কন্টেন্ট তো এমন কিছু ডিফিকাল্ট কন্টেন্ট বোধহয় না। আচ্ছা কবে পরীক্ষা আমাকে রুটিন পাঠিও, যদি এমন হয় ম্যাকাও থেকে আমি ক্লাস হয়তো একটু তোমাদের প্রশ্ন পড়তে বসবো, যখন আবার প্রশ্ন থাকবে তোমরা যদি প্রয়োজন মনে করো আমাকে বলো, আমি হয়তো ছোট্ট একটা ক্লাস, হয়তো প্রবলেম সলভিং ক্লাস যদি লাগে আর কি। পড়তে গিয়ে যদি দেখো যে অ্যাম্বিগুইটি হচ্ছে, লেট মি নো, আমি ওখানে অনলাইন তো সারা বিশ্ব থেকে কন্টাক্ট করা যায়, হ্যাঁ, সো দ্যাট উইল বি এ গ্রেট ডিল। ঠিক আছে, আর পরীক্ষার হলে থাকা তো ইস্যু না, না? আর কোনোভাবে থার্ড উইক চলে গেলে তো আসবো, মানে হয়ে যাবে আর কি। তোমাদের নেক্সট উইক তো ধরো এক শুক্র শনি, পরের শুক্র শনি, তাই না? আবার অন্য শুক্র শনিতে যাবে কিনা শিওর না ম্যাম। যাবে না, 5টা। আচ্ছা তাহলে এসপি যদি পরের শুক্রবার যায় তাহলে আমি এসে ইনভিজিলেশন পাবো। রুটিন হয়ে গেছে, ফালতু কথা বলো কেন? একদিন দুটো পরীক্ষা নেবে না, 5 দিন পরীক্ষা হবে, এই সপ্তাহে 3টা হবে। আচ্ছা দেখা যাক, তোমাদের এটা সাপোর্ট লাগবে না, কি বলো? কতগুলো পরীক্ষা দিছে বলো তো লাইফে, আর এটা তো টপিক তো সব জানো তোমরা। জি ম্যাম, আশা করি সমস্যা হবে না। আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ। মা তুমি চুপ থাকো, সব বিগ বয় বিগ গার্লস, সমস্যা নেই সবসময় সব ইনশাআল্লাহ। কথা ক্লাসে বলা যায় না মানুষ। ঠিক আছে, তোমরা পড়তে গিয়ে যদি অ্যাম্বিগুয়াস মনে হয়, কোনো মিস্টেরি আসে, লেট মি নো, হ্যাঁ? আমি গ্রুপে তো যোগাযোগই হচ্ছে, জানিও আসিফ, আমি আসিফকে জানি, বা একসাথে সরাসরিও কথা বলতে পারো, কোনো সমস্যা নেই, গ্রুপে লিখো, somehow I will solve, হ্যাঁ? আচ্ছা প্রশ্ন না থাকলে তাহলে চলে যাও, তোমরাও ডিনার করনি মনে হয় অনেকে, আমাকে সময় দিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যাপ্টারটা কিন্তু পড়া থাকলো আমাদের ইনশাআল্লাহ ফাইনালের জন্য আর কি, হ্যাঁ? নিডস অ্যানালাইসিস পর্যন্তই আমাদের ইয়েতে মিডে। ম্যাম আমাদের 10 মার্কসের যে দুটো কোশ্চেন ছিল, মিডেও যখন ব্রড অ্যাসপেক্টে কোশ্চেন হবে, চারটা এই টাইপেরই তো হবে, তাই না? অ্যানালাইটিক্স মানে এই চারটা টপিকই কাজেই কাছাকাছি, হ্যাঁ 5টা টপিক আসলে, একটা বেসিক আর 4টা টপিক, অরিজিনস, ডেভেলপমেন্ট, থিওরিজ আর নিডস অ্যানালাইসিস। ওকে ম্যাম। মানে 5টা থেকে একটা হয়তো ইয়েতে যাবে, শর্টে চলে যাবে, ঠিক আছে। আর পড়তে বসলে দেখবে যে এগুলো কোনো স্ট্রাগল হচ্ছে না, কারণ অর্ধেক তো পড়েই ফেলেছো, আজকে কুইজের জন্য অর্ধেক তো পড়েই ফেলেছো, আর জাস্ট 2টা টপিক করার জন্য না, এত স্ট্রাগল হবে না। সময় পাও তো তোমরা, এক সপ্তাহ টানা সময় পাও, ফলে দুটো পরীক্ষা নিয়ে 7 দিন সময় পাও, তাই তো? শনি টু শুক্র, আর স্ট্রাগল হবে না আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করো আমার জন্য, তোমাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ ম্যাম। ভালো থেকো, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, টেক গুড কেয়ার।